গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং সবাইকে। চলে এসেছি লাক্ষ্য ব্যাচ নিয়ে। শুরু হয়ে গেছে তোমাদের ক্লাস 12 এর জার্নি। কি খবর সবাই, কেমন আছো? দেখি চেনা চেনা নামগুলো দেখতে পাচ্ছি, কারা কারা আছে দেখি। পারবিত, অর্ণেশা, উৎসব, নাসিমা, মৌমিতা, রিজু, গোপাল, সুহানা, নয়ন, তনুশ্রী, সৌমদীপ, আক্তার, মহিমা। গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং। কি খবর, কি খবর বলো? সৃজা, রিতম, অমিত, জিনিয়া, ওহো সবাইকে দেখতে পাচ্ছি। কেমন আছো, কেমন আছো, কেমন আছো বলো তোমরা সবাই? লো সাউন্ড, সাউন্ড কম। কবিতা, আরে ওয়েলকাম কবিতা, ওয়েলকাম। রজত, অয়ন, শ্রীতমা, কোয়েল, কেমন আছো বলো? সাউন্ড ঠিকঠাক আছে কিনা একটু বলে দাও। কেমন আছো, কেমন চলছে পড়াশুনো? আর সবাইকে প্রথমেই জানাই শুভ নববর্ষ। শুভ নববর্ষের অনেক 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 আশীর্বাদ, অনেক ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা সব রয়েছে। কেমন আছো বলো? এই যে টাইমটা কাটলো বেশ কি হলো, অনেকদিন পরীক্ষা হয়ে গেছে, তো পরীক্ষার মার্কস অনেকে আমাকে বলেছে সাউন্ড বাজ করছে। গুড ইভিনিং, সাউন্ড একটু বলে দাও ক্লিয়ার আছে কিনা, ক্লিয়ার আছে কিনা একটু বলে দাও। সাউন্ড পাচ্ছি না, সাউন্ড প্রবলেম, প্রবলেম হচ্ছে। ঠিক আছে দাঁড়াও, দেখা যাক দেখা যাক প্রবলেম হয়েছে সাউন্ডের। তো আছে সবারই কি প্রবলেম হচ্ছে? ম্যাম ভয়েস প্রবলেম আসছে, সাউন্ড ভালো নেই। ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও 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 দাঁড়াও। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখনো প্রবলেম হচ্ছে, এখনো এখনো ক্লিয়ার আসছে না, ক্লিয়ার আসছে না। হ্যালো 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 হ্যালো, ক্লিয়ার আসছে সাউন্ড? এখন ঠিক আছে, এখন ক্লিয়ার? এই তো ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, লো সাউন্ড। আচ্ছা ঠিক হয়েছে এবার? হ্যালো 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 হ্যালো, গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং। আমাকে একটু বলে দাও ক্লিয়ার আছে কিনা সাউন্ড। এখন ক্লিয়ার আছে না? ওকে ওকে ওকে, চলো চলো। সাউন্ড লো? আচ্ছা ম্যাম চেঁচিয়ে চেঁচিয়ে পড়াবে, চিন্তা নেই, ম্যাম চেঁচিয়ে চেঁচিয়ে পড়াচ্ছে। ওকে, হ্যালো হ্যালো হ্যালো, বলো বলো, একটু আমাকে বলে দাও ক্লিয়ার আছে কিনা। এটা আমি 29টা দেখতে পাচ্ছি, ক্লিয়ার রয়েছে। 37, হ্যাঁ তার মানে ক্লিয়ার হয়ে গেছে। ওকে ঠিক আছে, আমি আছি বেশ ভালো, কিন্তু হ্যাঁ অপেক্ষা করছিলাম যে কবে আবার শুরু হয়ে যাবে আমাদের লং লং ক্লাসেসের জার্নি। কেমন আছো তোমরা বলো তো? একটু একটু কি পড়াশোনা শুরু হয়েছে? কারণ ইনিশিয়াল যে চ্যাপ্টার্স গুলো আছে সেগুলো কি একটু একটু দেখা হয়েছে না দেখা হয়নি একদমই? বলো ইশিকা, বলো। এখনো লো সাউন্ড আসছে, কিন্তু বাকিরা যে বলছে ক্লিয়ার আছে। আমি একদম ঠিক আছি, একদম ভালো আছি, একদম ভালো আছি। ওকে হ্যাঁ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ সবাইকে। আচ্ছা তো এবার ইয়েস, তারা চিনতে পারবো না, এরকম হতে পারে, হতে পারে। আচ্ছা তো আমি জানি অনেকেই আর্জুনার আছে যারা এখানে, তাদেরকে আমি দেখতে পাচ্ছি, তাদেরকে দেখতে পাচ্ছি অনেকেই আছে। তো সাউন্ড এখন ক্লিয়ার আছে, আমি বেশ জোরে জোরে চিৎকার করেই পড়াচ্ছি, চিন্তা নেই। ওকে, একটু দেখেছো চ্যাপ্টারটা? ওকে, তো তোমরা হচ্ছে এটা ফার্স্ট ব্যাচ যারা এইচএস পরীক্ষা, যেটা তথাকথিত এইচএস পরীক্ষা হয় সেটা দেবে না। তো সেটা গুড নিউজ না ব্যাড নিউজ আমি জানি না, বাট তোমরাই হচ্ছে দ্য ফার্স্ট ব্যাচ যারা কিন্তু এইচএস পরীক্ষাটা সেটা প্রপার যেরকম আমাদের পরীক্ষা হতো 100 মার্কসের সেভাবে তোমরা দেবে না, তোমরা দুটো ভাগে দেবে, রাইট? দুটো সেমিস্টার, সেমিস্টার 3 সেমিস্টার 4। তো তোমরাই ছিলে প্রথম ব্যাচ আমার গিনিপিগের দল, যারা কি করেছিল, যারা সেমিস্টার 1 সেমিস্টার 2 দিয়েছিল, এবার তারাই সেমিস্টার 3 সেমিস্টার 4 দিয়ে ক্লাস 12 এর নতুন টাইপ অফ পড়াশোনার একটা সূচনা করছো, ঠিক আছে? ওকে, সো আজকে যে চ্যাপ্টারটা আমরা শুরু করব, তো গ্রেড 12 এ তোমরা যদি ব্রিজ কোর্স দেখে থাকো তো জানবে যে গ্রেড 12 এ তোমাদের যে থার্ড সেমিস্টার সেখানে আছে আমার 3টে চ্যাপ্টার, আমার বেশি চ্যাপ্টার নেই, আমার বেশি চ্যাপ্টার নেই। আমার চ্যাপ্টার আছে কটা? টোটাল 5টা চ্যাপ্টার আছে, ঠিক আছে? 5টা মানে তাবড় তাবড় বড় বড় চ্যাপ্টার আছে, কিন্তু আছে 5টা। কারণ তোমাদের এবছর দুটো চ্যাপ্টার বাদ গেছে, একটা হচ্ছে জীবের জনন বা রিপ্রোডাকশন ইন অর্গানিজমস, এটা বাদ গেছে, ঠিক আছে? আর একটা চ্যাপ্টারও বাদ গেছে, বাদ গেছে বলতে জুলজি পার্টটাই পুরো কেটে বাদ দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে খাদ্য উৎপাদনে উন্নতি সাধন। এই খবরটা নিশ্চয়ই জানো। ওকে, ওয়েলকাম রশনি, নিউ স্টুডেন্ট, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। ইয়েস হ্যাঁ, তোমরা হচ্ছে আমাদের গিনিপিগ ব্যাচ।
তোমরা কি ব্যাচ? আমার গিনিপিগ ব্যাচ। কেন? কারণ তোমরাই হচ্ছে ফার্স্ট ব্যাচ যারা সেমিস্টার 1 সেমিস্টার 2 দিয়েছিলে, এবার সেমিস্টার 3 সেমিস্টার 4। ইয়েস সোনাল, সোনাই বলো। ম্যাম, ও ম্যাম বলো। ম্যাম এসে গেছে, ম্যাম এসে গেছে। আচ্ছা, কি নাম তোমার? ফরহান। আচ্ছা, পারভিন। ওকে, ওয়েলকাম ওয়েলকাম নিউ স্টুডেন্ট। ওকে, যারা নতুন তাদেরও ওয়েলকাম, যারা পুরনো তাদেরও ওয়েলকাম। আজকে যারা ক্লাস করেছে তারা জানে কিরকম ভাবে আমাদের ক্লাস হয়। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব। নিউ স্টুডেন্ট, ওয়েলকাম 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 সেশনে। আশা করি ক্লাস দেখেছো আমার, আশা করি আমার ক্লাস দেখেছো। না দেখে থাকলেও আমরা এখন ডেলি ক্লাস করব, মজাতে ক্লাস করব, ইচ অ্যান্ড এভরি টপিককে একদম ভালোভাবে বুঝবো। কোনো চিন্তা ভাবনা লজ্জা কিচ্ছু নেই। আমার ক্লাস একদম ফুললি ফ্রি হয়ে মজা করে আমরা ইচ অ্যান্ড এভরি কনসেপ্টকে বুঝবো, মাথায় ঢোকাবো। কারণ তোমাদের এবছরের ক্লাসগুলো আমি চাই যাতে আরো বেশি এনার্জেটিক হয়, আরো বেশি কনসেপ্টের দিক দিয়ে আমরা একদম মানে সমৃদ্ধ হয়ে যাই। বুঝতে পেরেছো? এইভাবে আমরা পড়বো, ঠিক আছে? আচ্ছা, ওকে। সো ব্যাপারটা হচ্ছে কি, আজকে আমরা পড়বো হিউম্যান রিপ্রোডাকশন, ঠিক আছে? তো এই চ্যাপ্টারটা দেখতে পেলে সবার একটু নাকটা কুচকে যায়, একটু হাসি হাসি পায়, একটু এরকম চিন্তা ভাবনা আসে, তাই না? তো এই চ্যাপ্টারটা হচ্ছে নট অনলি অন বায়োলজি পার্সপেক্টিভ, বাট আমাদের নিজেদের লাইফ, নিজেদের হেলথ, সমস্ত কিছুর দিক দিয়ে একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার হচ্ছে হিউম্যান রিপ্রোডাকশন। তো সেই চ্যাপ্টারটাকে আমরা ভালো করে বুঝবো এবং আমরা ভালো করে ইচ অ্যান্ড এভরি টপিককে দেখবো। লাস্ট ইয়ারের ক্লাস তো যেরকম ছিল, এবছর তোমাদের পড়ার অ্যাপ্রোচটা একটু চেঞ্জ হবে, বিকজ তোমাদের যে থার্ড সেমিস্টারটা সেটা এমসিকিউ বেসড হবে। সো আমাদের এমসিকিউ গুলো ভালো করে পড়তে হবে, আমাদের ডেইলি কিছু এমসিকিউ সলভ করতে হবে। এবং আমি আজকে প্রথম ক্লাস বলে আমি হোমওয়ার্ক দেবো না, কিন্তু এভরিডে আমি কিছু হোমওয়ার্ক দেবো যেগুলো তোমাদের করতে হবে অ্যালং উইথ দ্য ডিপিপি তো থাকবে, তার সাথে সাথে আমি আরো কিছু হোমওয়ার্কের কোয়েশ্চেন দেবো যেগুলো করতে হবে। ওকে, ডান? ক্লিয়ার? চলে এসেছো একদম সুস্মিতা? চিনতে পারছি, কেন চিনতে পারবো না? তো আজকে হচ্ছে লেকচার নাম্বার 1 অফ হিউম্যান রিপ্রোডাকশন, এবং আজকে আমরা পড়বো হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেমের ব্যাপারে। কিসের ব্যাপারে পড়বো? হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম। তো হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়তে গেলে আগে আমাদের জানতে হবে যে রিপ্রোডাকশন ব্যাপারটা কি। কারণ যারা যারা ক্লাস 11-এ পড়েছে আমার কাছে বা নাও পড়ে থাকে তারা জানে 11-এর একদম লাস্ট যে চ্যাপ্টারটা ছিল সেটা কি ছিল? আমাদের কেমিক্যাল কোঅর্ডিনেশন এন্ড ইন্টিগ্রেশন। মনে আছে কিনা বলো মনে আছে সবার? আপনার ক্লাসগুলো থ্যাংক ইউ। কি বলছো বাবা, হোমওয়ার্ক দিই না? আমি হোমওয়ার্ক দেবো, এবার হোমওয়ার্ক কি আসবে? প্রথম ক্লাস বলে আমি দিচ্ছি না, বাট কাল থেকে যে ক্লাস হবে সেটাতে মিনিমাম 20টা মতন কোয়েশ্চেন আমি দেবো যেটা শুধু হোমওয়ার্কে থাকবে, এবং উইক বাই উইক আমি চেক করবো কারা কারা হোমওয়ার্ক করছে, ঠিক আছে? একদম। আচ্ছা, ম্যাডাম শোনেই না। কি বলছো বাবা? ম্যাডাম কি হচ্ছে জানো, এত চ্যাট আসছে না, আমি একটাতে ফোকাস করে দেখতে পাচ্ছি না। 11-এর মতো অ্যানিম কোচ অফ দ্য ডে আনবেন? একদম আনবো, সব আনবো। তোমাদের পছন্দের জিনিসপত্র যা আমি লাস্ট ইয়ার করতাম সেটা এবছরও থাকবে, সব থাকবে, ঠিক আছে? কোনো চিন্তা নেই। ওকে, সো এবার আমরা ক্লাস স্টার্ট করি। পুচকিরা আমার, ও গিনিপিগের দলগুলো, শুরু করি। ইয়েস, আজকে না ফার্স্ট ক্লাসে কখনো ডিপিপি যায় না, সেকেন্ড ক্লাস থেকে ডিপিপি যায়। ফার্স্ট ক্লাসে ডিপিপি যায় না, সেকেন্ড ক্লাস থেকে। একদম অর্পণ, চিনতে পারছি, সেকেন্ড ক্লাস থেকে আমাদের ডিপিপি যায়। আজকে আমরা সায়নদীপ নাম নিয়ে নিয়েছি তোমার, ঠিক আছে? বলছে ম্যাডাম কথাই শোনে না। কে বলছিল? ম্যাডাম সব শোনে। ম্যাডামকে বলো কি বলছো। ম্যাম শুনুন। ইয়েস জিৎ, বলো কি বলছো। আগে আমি শুনে নি তোমাদের কি কথা আগে শুনি। অনেক কথা জমে আছে মনে হচ্ছে, অনেক কথা ম্যামকে বলতে হয়। পরের দিন কোর্স অফ দ্য ডে আনবে একদম। আজকে কোট আনিনি, কারণ আজকে আমাদের প্রথম ক্লাস। আজকে আমরা একটু মজা করে ডিসকাশন করবো, একে অপরকে চিনবো, প্রচুর নতুন স্টুডেন্টস আছে তাদের নাম জানবো, ঠিক আছে? অঙ্কিত গুড মর্নিং, সন্ধ্যে 7টায়। আহা হা হা। বলো। অনিরুদ্ধ নতুন, আচ্ছা আপনি শুনতেই পান না, কি বলছো? ওকে, ওয়েলকাম সায়ন, বলো। আকাশ ওয়েলকাম। আচ্ছা, আর কি নতুন? পাপড়ি ওয়েলকাম। না, সপ্তর্ষি কাউকে ভুলিনি। ওকে, এবার আমরা শুরু করি পড়াটা। এবার শান্ত বাচ্চাগুলো, শান্ত গিনিপিগ গুলো শান্ত হয়ে যাও। ওকে, নিউ স্টুডেন্ট। আচ্ছা, এবার আমি সব কটা নতুন স্টুডেন্টের নাম মনে রাখবো, ঠিক আছে? এবার সব কটার নাম মনে রাখবো। আচ্ছা, ওকে,
হ্যাঁ, পুষ্পা স্যার আসবেন, পুষ্পা স্যার কালকে ক্লাস নেবেন তোমাদের, ঘুম থেকে উঠে পুষ্পার ম্যাজিক দেখাবেন, ঠিক আছে? ওকে ওকে। সো আমরা আগে জানবো রিপ্রোডাকশন কি। আমি যেটা বলছিলাম যে আমরা ক্লাস 11 শেষ করি কেমিক্যাল কোঅর্ডিনেশন অ্যান্ড ইন্টিগ্রেশন দিয়ে, রাইট? তো কেমিক্যাল কোঅর্ডিনেশন ইন্টিগ্রেশনের যে শেষ, সেটা হচ্ছে হিউম্যান ফিজিওলজি 11 এর লাস্ট চ্যাপ্টার। সেরকম আমি 12 এ উঠেই হিউম্যান ফিজিওলজির একটাই চ্যাপ্টার বাকি আছে, সব সিস্টেম পড়ে নিয়েছি, একটাই সিস্টেম বাকি, দ্যাট ইজ রিপ্রোডাক্টিভ সিস্টেম, ঠিক আছে? এই সিস্টেমটাই বাকি। তো এই সিস্টেমটা দিয়ে শুরু করব। আগে জানবো রিপ্রোডাকশন কি। জুনেল বলো, ম্যাম করে ডাকছো। ওকে, নতুন স্টুডেন্ট, ইয়েস রজত, চিনতে পেরেছি। ওকে, একদম শোনাই, আমি স্টার্ট করে দিচ্ছি। ওকে, তো ফার্স্ট হচ্ছে রিপ্রোডাকশন কি, নেক্সট হচ্ছে রিপ্রোডাকশনের টাইপসের ব্যাপারে একটু আইডিয়া করব, জেনারেল আইডিয়া, বেশি না, কারণ আমাদের ওগুলো পড়তে হবে না। 11-এ পড়িনি ম্যাম, পিক দেখুন কি হবে সেটা বলুন ম্যাম। শ্রেয়া, আচ্ছা, ওকে, ওয়েলকাম ঈশিতা। ওকে, নেক্সট হচ্ছে কি তার টাইপস, তারপরে আমরা চলে আসব না হিউম্যান রিপ্রোডাকশন, তার কি কি প্রসেসেস রয়েছে, তার কি কি স্টেপস রয়েছে, এবং তার মধ্যে জেনারেল আইডিয়া যেগুলো আছে সেগুলো আমরা দেখব, ঠিক আছে? ওকে, তাহলে হিউম্যান রিপ্রোডাকশন মানে কি, জনন মানে কি? তো জনন মানে আমরা কি দেখতে পাচ্ছি, সুদীপ্ত সেই তো নাম নিয়ে নিয়েছি। তো জনন মানে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে আমরা দেখতে পাচ্ছি পাঠানের শাহরুখ খানের ছেলে শাহরুখ খান, এই যে আমরা দেখতে পাচ্ছি সেই কোই মিল গেয়া ক্রিসে ঋত্বিক রোশনের ছেলে ঋত্বিক রোশন, আবার দেখতে পাচ্ছি আমরা অমিতাভ বচ্চনের ছেলে অমিতাভ বচ্চন। মানে কি রিপ্রোডাকশন, মানে কি রিপ্রোডাকশন মানে হলো না নিজস্ব সত্তা বিশিষ্ট একটা অপত্যের সৃষ্টি। তো প্রথম জিনিসটা যেটা আমরা দেখব, ফার্স্ট জিনিস কি, যেখানে আমরা দেখতে পাচ্ছি শাহরুখ খানের ছেলে শাহরুখ হচ্ছে কেন, কারণ নিজস্ব সত্তা বিশিষ্ট অপত্যের সৃষ্টি, সেটাকে আমরা কি বলবো, জনন বা রিপ্রোডাকশন। ওকে, ঠিক আছে? প্রথম জিনিসটা কি, প্রথম জিনিসটা কি বললাম, মাকে কেন মাসি বল, হ্যাঁ কি বলছো? তাহলে প্রথম পয়েন্ট কি হলো, যে নিজস্ব সত্তা বিশিষ্ট একটা অপত্যের সৃষ্টি হচ্ছে। এবার এই রিপ্রোডাকশনটার প্রয়োজনীয়তা কি রয়েছে, ঠিক আছে? হ্যাঁ, এখানে অনেকের ফেভারিট রয়েছে, এখানে ডাবল রোল আমরা জানি সিনেমায় করেছে, কিন্তু আমরা অনেক সময় এরম যদিও দেখা যায়নি, বাট এই যে আমাদের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে সেই স্বাভাবিকভাবে মা বাবার থেকে এসছে আমাদের মধ্যে, এবং আমার থেকে আমাদের পরের জেনারেশনে যাবে, ঠিক আছে? তাই তো, তার মানে কি রিপ্রোডাকশন, তার মানে কি নিজের বৈশিষ্ট্যযুক্ত একটা কি অপত্যের সৃষ্টি হচ্ছে। তো প্রথমেই চলে এসছে এখানে ডাউট বক্স। ম্যাম আপনি দেবজিৎ স্যারের কাছে আপনার আর দেবজিৎ স্যারের কাছে পড়ে 31 পেয়েছে, ওটা 35, ভেরি গুড। এবার 35-এ 35 হবে, ঠিক আছে? আবার আমাদের দুজনের কাছে পড়ে 35-এ 35 হবে, ঠিক আছে? ম্যাম আমি 11 পড়িনি বায়োলজি, কোনো চিন্তা নেই, আমি পড়িয়ে দেবো এখানে যা যা দরকার। 11-এর যে কনসেপ্ট এখানে দরকার সব পড়িয়ে দেবো, কোনো চিন্তা করো না। আজকে 11-এর জিনিসপত্রই বলবো, ইংলিশ লিখে দিলেও ভালো হয়, ঠিক আছে? প্রোডাকশন of springs having some basic characters বা having parental characters, ঠিক আছে? এবার যদি আমরা পয়েন্ট বাই পয়েন্ট যাই, যে জননের প্রয়োজনীয়তা কি, হোয়াট ইজ দ্য রিজন। সত্তা মানে কি, সত্তা মানে হলো আমার যা বৈশিষ্ট্য সেটাই আমি আমার, অনেকে দেখবে ধরো তুমি বাইরে গেলে, কোনো আত্মীয়র বাড়িতে গেলে, কোনো নেমন্তন্নে, এই যে নববর্ষ বেশ মিষ্টি ফিষ্টি খেতে গেলে, দেখে বলে না আরে তুই কত বড় হয়ে গেছিস, একদম মায়ের মতন দেখতে হয়ে গেছিস, বলে। আবার বলে বাবা তোকে না একদম পুরো বাবার মতন দেখতে লাগছে। এরকম অনেকে অনেক কিছু শুনবে কিন্তু, ঠিক আছে? অনেকে অনেক কিছু এই কথাগুলো কিন্তু শোনে, যে তোকে না পুরো মায়ের মতন দেখতে, তোকে না পুরো বাবার মতন দেখতে। আমি তো শুনি, আমি তো এরকম শুনি কথা, ঠিক আছে? তো প্রত্যেকেরই এরকম এক্সপিরিয়েন্স হবে, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে কি, যে যখনই আমরা এই কথাগুলো শুনি, কেন, নিশ্চয়ই আমাদের বাবা মার বৈশিষ্ট্য আমাদের মধ্যে এসেছিল, আমাদের বাবা মার বৈশিষ্ট্য আমাদের মধ্যে এসেছিল, তাই জন্য আমার বাবা মার মতন দেখতে,
ঠিক আছে? তাহলে আমরা যেরকম দেখতে পাই, অনেকে বলে না যে মায়ের মতন দেখতে হয়ে গেছে, ও মা একদম বাবার মতন, বা ধরো অনেকের হাইট অনেক লম্বা হয়, একদম বাবার মতন কত লম্বা হয়ে গেছি, বা একদম মায়ের মতন কত লম্বা হয়ে গেছি, সেরকম কথা আমরা শুনে থাকি জেনারেলি। ঠিক আছে? না না, এইটা তো আমরা আমাদের ভাই বোন করার সময় বলি না, কারো যদি ভাই বোন থাকে আমরা এরকম মজা করে বলি, তোকে, তুই আমাদের ফ্যামিলির না, তো তোকে ডাস্টবিন থেকে কুড়িয়ে আনা হয়েছে, এরকম এরকম আমরা যখন ভাই বোনদের কে টিস করি তখন কিন্তু এগুলো বলা হয়, তাই না? এবার ব্যাপারটা হচ্ছে, আমি ছোট বোন, ঠিক আছে, আমার দিদি আছে, ঠিক আছে, তো আমার দিদি আছে, তো দিদি অনেক সময় আমাকে বলতো, বাট অ্যাপারেন্টলি আমাকে অনেকটা আমার একদম আমার বাবার মতনই দেখতে বলে, সেক্ষেত্রে আমি বলতে পেরেছি যে এটা কখনোই হবে না। ঠিক আছে? তো এরকম অনেক সময় ছোট ভাই বোনদের রাগানোর জন্য এগুলো বলা হয় যে তোকে কুড়িয়ে আনা হয়েছে। ঠিক আছে? এগুলোতে কান দেবে না। ঠিক আছে? একদম। আচ্ছা, তাহলে এটা হলো প্রথম। তাহলে জননের প্রয়োজনীয়তা কি? নেক্সট পয়েন্ট হচ্ছে, আমরা এমন একটা চ্যাপ্টার পড়ছি, এটা লাভটা কি, এটা পড়ে লাভ কি, জননের প্রয়োজনীয়তা কি? ঠিক আছে? তো আমাকে এখানে বলো, জননের প্রয়োজনীয়তার মধ্যে ফার্স্ট পয়েন্ট হচ্ছে কি না, বংশধারা অক্ষুণ্ণ রাখা, বংশধারা অক্ষুণ্ণ রাখা বা কন্টিনিউইটি অফ জেনারেশন। বোঝা গেল প্রথম পয়েন্টটা? বংশধারা অক্ষুণ্ণ রাখা মানে বলে না আমাদের বংশ, এই বংশ ওই বংশ, এরকম নাম নিয়ে করে না? ঠিক আছে? তো এই যে বংশের ধারাটা অক্ষুণ্ণ রাখা মানে দাদু, তোমার দাদু, তার দাদু, তার দাদু, এরকম পরপর পরপর দেখবে আগেকার দিনে জমিদার রাজরাজদের বাড়িতে এরকম পরপর ছবি টাঙানো থাকতো যে ইনি হলেন এই রাজা, ওই রাজা, সেই রাজা, এরকম ভাবে। সেরকমই একটা বংশধারাকে অক্ষুণ্ণ রাখা, সেটা হচ্ছে কি না কন্টিনিউইটি অফ জেনারেশন। এটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি হয় না, হলো অপত্যের সৃষ্টি। সেকেন্ড পয়েন্ট হলো অপত্যের সৃষ্টি, দ্যাট মিনস দ্য প্রোডাকশন অফ অফস্প্রিংস। ক্লিয়ার? দুটো পয়েন্ট। প্রথমে অপত্যের সৃষ্টি, দ্যাট ইজ দ্য প্রোডাকশন অফ অফস্প্রিংস, এন্ড বংশধারা অক্ষুণ্ণ রাখা, দ্যাট ইজ কন্টিনিউইটি অফ জেনারেশন। এই দুটো কাজ করার জন্য। নেক্সট হচ্ছে, যখনই জনন হচ্ছে, জননের ক্ষেত্রে বিশেষ করে হিউম্যানদের যখনই জনন হচ্ছে, সেখানে গ্যামেট সেলস তৈরি হচ্ছে, গ্যামেটের ফিউশন হচ্ছে, ফলে মানুষের ক্ষেত্রে যে ক্রোমোজোমাল যে ভিত্তিটা সেটাকে ঠিক রাখা। ঠিক আছে? আমার মা রেগে গেলে বলে বংশের রক্ত বইছে, তো হ্যাঁ এটা কিন্তু বলা হয় বংশের রক্ত বইছে। ঠিক আছে? তারপরে হচ্ছে কি যেন বলে, এরকম সিনেমাতে অনেক ডায়লগ থাকে, লিখতে পারো, শর্ট শর্ট পয়েন্টে লিখতে পারো, শর্ট শর্ট পয়েন্টে লিখতে পারো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হলো জননের প্রয়োজনীয়তা। নেক্সট পয়েন্ট যেটাতে আমরা যাব সেটা হচ্ছে জননের প্রকার কি। তো আগে একটা গোটা চ্যাপ্টার ছিল তোমাদের রিপ্রোডাকশন ইন অর্গানিজমস বলে, কিন্তু এখন নেই। এখন তোমাদের জাস্ট এটাই মনে রাখতে হবে যে জনন বেসিক্যালি দু প্রকারের হয়ে থাকে। ঠিক আছে? জননের বেসিক্যালি কত প্রকার না, দুই প্রকার। কি কি প্রকার? একটা হচ্ছে অযৌন জনন, একটা হচ্ছে যৌন জনন। একটা হচ্ছে কি অযৌন জনন, বা যেটাকে বলা হয় অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, আর একদিকে লিখবো কি না যৌন জনন। সব পড়েছো ছোটবেলায় এগুলো, যেগুলোকে বলা হয় কি সেক্সুয়াল রিপ্রোডাকশন। বেসিক পার্থক্য কারা কারা বলতে পারবে দেখি? এই যে সবাই বলছিল যে পড়া হয়নি, 11-এর পড়া হয়নি, আমরা পারবো কিনা, কোনো চিন্তা নেই। আজকে আমরা ডিসকাশন যখন শুরু করেছি, ইচ অ্যান্ড এভরি টপিককে ডিসকাস করবো ছোট ছোট করে। ঠিক আছে? তো আমাকে একটা কথা বলো ম্যাম, এখনো আর জায়গায় বজায় রাখা বললে হবে? অক্ষুণ্ণ, হ্যাঁ, বংশধারা অক্ষুণ্ণ রাখা মানেও বজায় রাখা, একই ব্যাপার, একই ব্যাপার। পাড়ার কাকিমারা বলে সবাইকে, বাট কাকু হঠাৎ বলছে যে কুড়িয়ে পেয়েছে। হ্যাঁ, ওরকমই হয়, এরকম কিছু লোকজন থাকে। ঠিক আছে? তো আমাকে বলো, এই তো অন্বেষা বলে দিয়েছে যে সেক্সুয়াল অ্যান্ড অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। তো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বলতে আমরা কি বুঝি? অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, ঈশান বলো, আনসার বলো। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন এর মধ্যে বেসিক ডিফারেন্স কি? যখন আমরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বলবো সেটা হয়ে যাবে ইউনিপ্যারেন্টাল। ইউনিপ্যারেন্টাল মানে একটা কোষ, সেখান থেকেই কিন্তু অপত্য কোষের সৃষ্টি হচ্ছে। ঠিক আছে? কিন্তু যখন আমরা যৌন জনন বলবো তখন সেক্ষেত্রে কিন্তু জিনিসটা বাই প্যারেন্টাল হবে। বাই প্যারেন্টাল হবে মানে একটা মেল গ্যামেট একটা ফিমেল গ্যামেট লাগবেই, লাগবেই। কন্টিনিউয়েশন অফ খানদান, একদম দুর্দান্ত, অনেক দুর্দান্ত।
আচ্ছা, যখন অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে এক্ষেত্রে আমরা কি দেখতে পাই? নো ভেরিয়েশন। নো ভেরিয়েশন মানে কোনো প্রকরণ নেই, কোনো প্রকরণ নেই। প্রকরণ মানে চেঞ্জেস নেই, যেরকম প্যারেন্ট ছিল সেরকমই এক্স্যাক্ট সেম কপি তৈরি হয়ে যাবে। এক্স্যাক্ট সেম কপি, শাহরুখ খানের ছেলে শাহরুখ খান হয়ে যাচ্ছে, ঠিক আছে, এক্স্যাক্টলি সেম কপি, ঠিক আছে। কিন্তু যখন আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন বলবো সেখানে ভেরিয়েশন থাকতেই হবে, কারণ দিস ইজ দ্য মেন রিজন যার জন্য সেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের থেকে বেশি ইম্পর্টেন্ট বা বেনিফিশিয়াল বা উপকারী হয়। কেন হয়? কারণ এর মধ্যে ভেরিয়েশন। ভেরিয়েশনের কি গুরুত্ব না, ভেরিয়েশন যখনই আসবে সেই ভেরিয়েশন বা প্রকরণটা পরিবর্তিত পরিবেশের সাথে নিজেকে বাঁচিয়ে রাখতে সাহায্য করবে। ভেরিয়েশনটা কি করবে না, পরিবর্তিত পরিবেশের সাথে মানিয়ে নিতে সাহায্য করবে। ক্লিয়ার হয়েছে পয়েন্টটা? ভেরিয়েশনটা কেন দরকার? তার মানে এটা এভলিউশনের দিক দিয়ে বা অভিব্যক্তির দিক দিয়েও বেশি বেটার হবে, বেশি বেটার হবে। ফোনে অ্যাপ খুলছে না, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এক্ষেত্রে আমরা কি দেখতে পাই? বিভিন্ন ধরনের আমরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন দেখতে পাই, জানো তো? যেমন দেখতে পাই বাইনারি ফিশন, যেমন দেখতে পাই বাইনারি ফিশন যেটাকে বলা হয় কি না দ্বিবিভাজন, দ্বিবিভাজন। আমরা দেখতে পাই মাল্টিপল ফিশন, মাল্টিপল ফিশন যেটাকে কি বলা হয় না বহু বিভাজন, ঠিক আছে। আমরা দেখতে পাই কি ফ্র্যাগমেন্টেশন বা যেটাকে বলা হয় কি খণ্ডীভবন। এরকম অনেক জিনিসপত্র আমরা দেখতে পাই। রিজেনারেশন যেটাকে বলা হয় কি পুনরুৎপাদন। এরকম অনেক টাইপ অফ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন দেখতে পাই, কিন্তু চিন্তা করার ব্যাপার নেই, এগুলো এখন আমাদের সিলেবাসে নেই, ঠিক আছে। বাংলাতে লিখবো, দেখো বাংলা ইংলিশ দুটোই আছে, ঠিক আছে। নো ভেরিয়েশন মানে প্রকরণ নেই, ঠিক আছে। যা লিখেছি বাংলাতেও লিখেছি ইংলিশেও লিখেছি, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, হালকা করে বেঙ্গলিতেও লিখে দিয়েছি, ঠিক আছে। বাইনারি ফিশন যেটা দেখবে ব্যাকটেরিয়ার মধ্যে হয়ে থাকে, বাইনারি ফিশন অ্যামিবার মধ্যে হয়ে থাকে। বহু বিভাজন যখন দেখবো কার মধ্যে দেখবো বহু বিভাজন, আচ্ছা বাংলার ডিপিপিটা পিডিএফ ফর্মে ডিপিপি ফর্মে নেই, আচ্ছা ঠিক আছে, ডাউট বক্স। ওকে 11 ওয়েস্টেড 12 এ কোনো চিন্তা নেই, বাংলায় লিখে দিয়েছি বাবা, বাংলাতে হয়ে গেছে। যদি আচ্ছা কন্টিনিউইটি অফ জেনারেশন অ্যান্ড প্রোডাকশন রেশিও কমে দেন ভেরিয়েশন কি দেখা যেতে পারে? না, কন্টিনিউইটি অফ জেনারেশন ইচ অ্যান্ড এভরি স্টেপেই তো ভেরিয়েশনটা হচ্ছে। যখন সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় তখন তো ভেরিয়েশনটা আসবেই, ঠিক আছে। সেক্সুয়াল রিপ্রোডাকশনে ভেরিয়েশনটা আসবেই। আচ্ছা ম্যাম নাম্বার 1টা কি লিখেছেন? বংশধারা অক্ষুণ্ণ রাখা। আচ্ছা হ্যাঁ থ্যাংক ইউ। আপনার নাম বলছি না, আর বায়োলজি পড়িনি ভালো করে। আচ্ছা ঠিক আছে, কোনো চিন্তা নেই উসুপ, কোনো চিন্তা নেই। সবটা মানে বলে দিয়েছি, ডাউনলোড করা যাবে হয়তো না, এনসিইআরটি 7টা দুটোই করাবেন, একদম করাবো, কোনো চিন্তা নেই। একদম কাছে কিছু সবটা মানে কি বলেছে আপনি? আচ্ছা হয়ে গেছে, ওকে ঠিক আছে। এবার আমরা চলে যাই আমাদের মেন জায়গাতে, দ্যাট ইজ মানুষের জনন। এবার আমরা মেন জায়গায় চলে যাবো, বাংলাতে বোঝান, বাংলাতে লিখুন, বাংলাতে বোঝান, সব করাচ্ছি বাংলাতে, কোনো চিন্তা নেই, ঠিক আছে। হ্যাঁ কোরকোদ্গমও হবে, বাডিংও হবে, বাডিংও হবে একদম। এর আগেরটাতে বাডিংও লিখতে পারি যেটাকে আমরা কোরকোদ্গম বলি। আর একটা আছে কি না বাডিং, যেটা আমরা হাইড্রার মধ্যে দেখতে পাই, যেটাকে কি বলা হয় কোরকোদ্গম, ঠিক আছে। এখানে কি হচ্ছে না প্যারেন্টের থেকে হুবহু একই বৈশিষ্ট্য তার অফস্প্রিং এ যাচ্ছে, মানে জনিত্রী কোষের যা বৈশিষ্ট্য ছিল অপত্য কোষে একই বৈশিষ্ট্য সঞ্চারিত হচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি? অপত্য কোষ জনিত্রী কোষের একই বৈশিষ্ট্য যুক্ত হবে, মানে দের ইজ নো ভেরিয়েশন তার জন্য, ঠিক আছে। ওকে ওকে চিন্তা নেই, ওকে হয়ে গেছে। ম্যাম স্টুডিওটা একটু দেখাবেন? হ্যাঁ সেই
ওটাই তো করবো। ওকে, এবার আমরা মানুষের জননের ব্যাপারে পড়বো। এবার আমাদের ইম্পর্টেন্ট কিছু লাইন্স পড়তে হবে উইচ ইজ স্পেসিফিক অ্যাবাউট মানুষের জনন। তাহলে যেহেতু আমাদের মনে রাখতে হবে, যেহেতু আমরা কি পড়ছি, আমরা এমসিকিউ বেসড আমাদের পড়তে হবে। তোমরা যদি নিটও দাও সেক্ষেত্রেও এমসিকিউ বেসড আমাদের পড়তে হয়, তাই জন্য এটা অনেক হেল্পফুল হবে। তো আমি তোমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট লাইন বাই লাইন লেখাবো, যেগুলো যেগুলো দরকারি সেগুলো নোট ডাউন করবে আমার সাথে সাথে, ঠিক আছে, আমার সাথে সাথে, ঠিক আছে। ওকে, তো ফার্স্ট পয়েন্ট যদি আমি বলি মানুষের জননের ক্ষেত্রে, যে মানুষের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, যৌন জনন। তাহলে মানুষের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, তাহলে জননটা কি রকম হচ্ছে মানুষের ক্ষেত্রে, না যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। মানুষের মধ্যে আমরা কি দেখতে পাই, মানুষের মধ্যে আমরা দেখতে পাই যৌন দ্বিরূপতা। যৌন দ্বিরূপতা যেটাকে বলা হয় সেক্সুয়াল ডাইমরফিজম। সেক্সুয়াল ডাইমরফিজম, যার পাতি বাংলায় যেটার মানে হলো যে একটি, ম্যাম ইংলিশটা আমি দুটোই লিখে দিচ্ছি, বাংলা ইংলিশ। রিপ্রোডাকশন ইন অর্গানিজম চ্যাপ্টারটা নিটেও নেই, ওটা নিয়ে পড়তে হবেই না, নিটেও নেই, বোর্ডসেও নেই, কোথাও নেই, চ্যাপ্টারটা পুরোপুরি বাদ, একদম কাটা, তো পড়বোই না আমরা। গুড ইভিনিং সুমিত। তো আমরা কি দেখতে পাচ্ছি যে প্রথম পয়েন্ট হলো আমরা হিউম্যান রিপ্রোডাকশনের ক্ষেত্রে যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখতে পাচ্ছি, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যৌন দ্বিরূপতা বা সেক্সুয়াল ডাইমরফিজম। হোয়াট ডাজ দ্যাট মিন? সেক্সুয়াল ডাইমরফিজম মানে যে একটা মেয়েকে যেরকম দেখতে এবং একটি ছেলেকে আলাদা দেখতে, তাহলে এই যে আমি একটা ছেলে এবং একটা মেয়েকে আলাদা আলাদা চিনতে পারলাম, সেটাকে সেক্সুয়াল ডাইমরফিজম বলে। তাহলে এবার একটা ছোট্ট কথা বলি, বা যৌন দ্বিরূপতা বলে। তাহলে এবার তোমাদের একটা কথা বলি, আমরা গ্রেড 11-এ আরশোলা পড়েছি, কে আরশোলা পড়েছে বলো? আরশোলা যদি পড়ে থাকো তাহলে বলতে পারবে আরশোলার ক্ষেত্রেও কিন্তু আমরা যৌন দ্বিরূপতা দেখতে পাচ্ছিলাম। ম্যাম হ্যান্ডরাইটিং বুঝতে পারছি না। সমস্যার পর সমস্যা, সমস্যার আর শেষ নেই, সমস্যার পর সমস্যা। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে, চলো বড় বড় করে লিখছি আমি, ঠিক আছে, তাহলে আর প্রবলেম হবে না আশা করি। দেখো বোঝা যাচ্ছে এবার কি দেখতে পাই আমরা, জননটা সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যেটাকে বলা হয় যৌন জনন। কি দেখতে পাই আমরা? সেক্সুয়াল ডাইমরফিজম, মানে মেয়ে এবং ছেলেকে আলাদা আলাদা দেখতে হয়। এই যে জননটা কি হচ্ছে না নিষেক হচ্ছে। জনন মানে এখানে নিষেক হবে, জনন মানে এখানে নিষেক হবে। তো নিষেকটা কোথায় হয় না, নিষেক কোথায় হয় হিউম্যানসদের ক্ষেত্রে? নিষেক মানে কি? নিষেক বা ফার্টিলাইজেশন, নিষেক বা ফার্টিলাইজেশন কোথায় হয়? ফার্টিলাইজেশনটা হবে ইন্টারনাল ফার্টিলাইজেশন, ইন্টারনাল বা এটাকে আমরা বলতে পারি অন্তঃনিষেক, ঠিক আছে। হিউম্যানদের ক্ষেত্রে আমরা নিষেক কোথায় হতে দেখতে পাই? দেহের অভ্যন্তরে। কোথায় হয়? ফিমেল বডিতে হয়। বাংলার কথা মনে করে নস্টালজিক ফিল হচ্ছে ঠিক আছে, এবার হ্যান্ডরাইটিং ঠিক আছে, এবার হ্যান্ডরাইটিং ঠিক আছে, ওকে। তাহলে নিষেকটা কোথায় হচ্ছে বা ফার্টিলাইজেশন কোথায় হচ্ছে? ইন্টারনাল বা অন্তর্নিষেক, দেহের অভ্যন্তরে। নিষেকের স্থান কোথায় হচ্ছে? যে যে পয়েন্টগুলো লিখছি খুব ইম্পর্টেন্ট। নিষেকের স্থান কোথায় হচ্ছে, কোথায় হয় নিষেকটা? না স্ত্রী জননতন্ত্রের ডিম্বনালীর অ্যাম্পুলাতে, ঠিক আছে। কোথায় হচ্ছে? ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে। আগে জাস্ট মেন পয়েন্টগুলো আমরা লিখে দিই। ফ্যালোপিয়ান টিউবের মধ্যে অ্যাম্পুলা বলে একটা পার্ট আছে, সেখানে কিন্তু নিষেক হয়, ঠিক আছে। ইম্পর্টেন্ট পয়েন্টস আমি লিখছি, ইম্পর্টেন্ট পয়েন্টস আমার সাথে সাথে মনে রাখতে হবে, আমার সাথে সাথে লিখতে হবে। তো মানুষের যে জননটা, মানুষের জননের সময় কি
দেখবে কিছু কিছু প্রাণীরা হয় যারা সিজনাল ব্রিডার্স হয়। সিজনাল ব্রিডার্স মানে তাদের জন্য প্রজনন ঋতুতেই তারা প্রজনন করতে পারে, কিন্তু হিউম্যানসের ক্ষেত্রে এরকম হয় না, তারা সারা বছরই প্রজননে সক্ষম হয়। তাহলে আমি লিখতে পারি এখানে প্রজনন সময়কাল কি হবে, এরা মানুষ সারা বছরই প্রজননে সক্ষম, অর্থাৎ এরা সিজনাল ব্রিডার্স না, সিজনাল ব্রিডার্স নয়। সিজনাল ব্রিডার্স মানে যাদের পার্টিকুলার সিজনে প্রজনন করতে পারে, কুকুর বেড়াল এদের পার্টিকুলার সিজনে এরা প্রজনন করতে পারে, কিন্তু মানুষদের ক্ষেত্রে এরা সারা বছরই। নিষেক মানে হলো ফার্টিলাইজেশন, মানে পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলন, পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলন। ঠিক আছে, নেক্সট পয়েন্ট কি, হিউম্যানদের ক্ষেত্রে আমরা দেখতে পাই, ঠিক আছে, বই নেই কোনো অসুবিধা নেই, বই নেই কোনো অসুবিধা নেই, স্পেসিফিক কিছু প্রাণীরা আছে যারা প্রজনন, যারা মেইনলি নন প্রাইমেটস যারা হয়। নন প্রাইমেটস মানে হচ্ছে যেমন ধরো কুকুর বেড়াল, ঠিক আছে, আরো অন্যান্য প্রাণী যারা রয়েছে যারা প্রাইমেট বর্গের মধ্যে পায়, মানে শিম্পাঞ্জি গরিলা এদের আন্ডারে পড়ছে না। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি করছে, যে মানুষের ক্ষেত্রে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে এরা কখন প্রজননে সক্ষম হচ্ছে, কখন কোন বয়স থেকে প্রজননে সক্ষম হচ্ছে না, নেক্সট পয়েন্ট আসবে হচ্ছে এদের পিউবার্টি বা বয়স সন্ধিকাল বা যেটাকে বলা হয় পিউবার্টি, বয়স সন্ধিকাল বা পিউবার্টি। এটার মানে কি, এটার মানে হলো কিশোর অবস্থা থেকে পূর্ণাঙ্গ অবস্থায় যাওয়ার একটা সন্ধিক্ষণ। কি বলবো, কিশোর অবস্থা ও পূর্ণাঙ্গ অবস্থার সন্ধিক্ষণ, মানে এমন একটা টাইম পিরিয়ড যেখানে তারা একদম জুভেনাইল স্টেজ থেকে অ্যাডাল্ট স্টেজে যাচ্ছে। ট্রানজিশন ফ্রম জুভেনাইল টু অ্যাডাল্ট স্টেজ। ঠিক আছে, কিশোর অবস্থা থেকে কোথায় চলে যাচ্ছে না পূর্ণাঙ্গ অবস্থায় বা অ্যাডাল্ট ফেজে চলে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার যদি আমি বলছি, কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে সিজনাল থাকে, কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে সিজনাল থাকে না। যেমন যদি আমি বলি কিছু প্রাণী আছে তাদের পার্টিকুলার ব্রিডিং সিজন টাইম, যেমন ধরো আমি যদি বলি বাদুড়, যেমন যদি আমি তোমাকে বলি ধরো র্যাট, এদের ক্ষেত্রে এদেরকে আমরা সিজনাল ব্রিডার হিসেবেও ধরতে পারি। ঠিক আছে, আচ্ছা এবার এই যে বয়স সন্ধিকাল এটা স্ত্রীদের ক্ষেত্রে একটা টাইমে শুরু হচ্ছে, আবার এটা পুরুষদের ক্ষেত্রে একটা টাইম থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, তো স্ত্রীদের ক্ষেত্রে একটা টাইমে শুরু হচ্ছে, পুরুষদের ক্ষেত্রে একটা জায়গায় শুরু হচ্ছে। ঠিক আছে, নোট পাওয়া যাবে, কোনো চিন্তা নেই। আচ্ছা, যৌন নিরূপতা মানে হলো একটা মেয়ে এবং ছেলেকে বাহ্যিক বৈশিষ্ট্য দিয়ে আমরা আলাদা করতে পারি। বাহ্যিক বৈশিষ্ট্য দ্বারা স্ত্রী ও পুরুষের শনাক্তকরণ। ঠিক আছে, তো স্ত্রীদের ক্ষেত্রে আমরা দেখতে পারি, মেয়েদের ক্ষেত্রে যে পিউবার্টিটা আসে সেটা মোটামুটি তোমার ওই 9 থেকে 12 বছর, মোটামুটি 12-13 ইয়ার্স আমি ধরতে পারি, এই সময় থেকে আসছে। ঠিক আছে, মেয়েদের ক্ষেত্রে আমরা কবে থেকে দেখতে পাচ্ছি পিউবার্টি, মেয়েদের টাইমিংটাও সিমিলার হচ্ছে, মেয়েদের টাইমিংটাও এরকমই হচ্ছে, মোটামুটি 10 থেকে 12 বছর যদি আমি বলি এই টাইম থেকেই হচ্ছে, এবং এটা চলছে 45 থেকে 50 বছর পর্যন্ত। ঠিক আছে, অনেক জায়গাতে 42-45ও আছে, ডাউট বক্স দেখছি। ঠিক আছে, এবার
আমি হ্যাঁ, এই যে স্পন্দন একটা টার্ম লিখলে যে মেয়েদের স্টার্ট হয় ভ্রূণ স্টেট থেকে না, মেয়েদের গ্যামেট তৈরি স্টার্ট হয়, কিন্তু পিউবার্টি কিন্তু এই বয়সেই স্টার্ট হবে। কি হচ্ছে? ঠিক আছে। আচ্ছা, ছেলেদের ক্ষেত্রে কি হচ্ছে? ছেলেদের ক্ষেত্রে কি হচ্ছে? ছেলেদের মোটামুটি 12 থেকে 13 বছরেই শুরু হয় এবং এরা চলতে থাকে অলমোস্ট 70 ইয়ার্স পর্যন্ত চলতে থাকে, তার বেশিও চলতে পারে, তার বেশিও চলতে পারে। ফলে এইটুকু টাইম যেটা রয়েছে, মেয়েরা কিন্তু এইটুকু টাইমই প্রজননে সক্ষম, এইটুকু টাইমই কিন্তু প্রজননে সক্ষম। কিন্তু ছেলেদের ক্ষেত্রে কিন্তু প্রজননে তারা দীর্ঘদিন সক্ষম থাকতে পারে, কিন্তু বয়সের সাথে সাথে, বয়স বাড়ার সাথে স্পার্ম প্রোডাকশন এর রেট কমতে থাকে। ঠিক আছে। তো মেয়েদের ক্ষেত্রে ম্যাম 2 নম্বরে ওটা কি লেখা আছে? 70 বছর অবধি তো মানুষই বাঁচে না, অনেকেই বাঁচে, অনেকেই বাঁচে, ওভার ফর্মেশন স্টার্ট হয়। একদম একদম ঠিক বলেছে অন্বেষা। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যৌন দ্বিরূপতা, সেক্সুয়াল ডাইমরফিজম, বাহ্যিক বৈশিষ্ট্য দ্বারা স্ত্রী এবং পুরুষের শনাক্তকরণ করা যেতে পারে। ঠিক আছে, এই হলো আমাদের বেসিক যে আইডিয়াগুলো দরকার মানুষের রিপ্রোডাকশনের ক্ষেত্রে। নেক্সট 7 নম্বর পয়েন্ট কি? পুরুষদের ক্ষেত্রে শুক্রাশয়, আচ্ছা না এই পয়েন্টটা লিখবো না, এই পয়েন্টটা যখন চ্যাপ্টারটা পড়াবো তখনই লিখবো। নেক্সট লিখবো হচ্ছে জননতন্ত্র কোথায় উপস্থিত থাকে। নেক্সট পয়েন্ট হচ্ছে জননতন্ত্র কোথায় উপস্থিত থাকে না শ্রোণী অঞ্চলে, শ্রোণী অঞ্চল বা যেটাকে বলা হয় পেলভিক রিজিয়ন, পেলভিক রিজিয়ন বা শ্রোণী অঞ্চলে জননতন্ত্র উপস্থিত থাকে। মেয়েদের বেশি হতে পারে তো না, মেয়েদের কি হয়, মেয়েদের এই 45 থেকে 50 বছরে মেয়েদের কি চলে আসে, মেয়েদের মেনোপজ চলে আসে। মেনোপজ, মেনোপজ মানে তাদের রজস্রাব শেষ হয়ে যায়, অর্থাৎ তাদের মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ হয়ে যায়। আর একবার একটা মেয়ের মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ হয়ে যাওয়ার মানে সে কিন্তু আর প্রজননে সক্ষম নেই। কিন্তু পুরুষদের ক্ষেত্রে স্পার্ম প্রোডাকশন 70 ইয়ার্সের পরেও চলতে পারে, কিন্তু স্পার্মের প্রোডাকশনের রেটটা কমে যায় অনেকটা, স্পার্ম প্রোডাকশনটা অনেকটা কমে যায়, কিন্তু তারা প্রজননে তখনও সক্ষম থাকে। ঠিক আছে, ওকে। পেলভিক রিজিয়নে কিন্তু রয়েছে। ঠিক আছে, এবার পেলভিক রিজিয়ন বলতে আমরা কি বুঝি ম্যাম? তো পেলভিক রিজিয়ন বলতে কি বুঝি, তাহলে এটা যদি কারুর বডি হয়, ঠিক আছে, এটা হচ্ছে কারুর বডি, এটা হচ্ছে তার মুখ, এটা হচ্ছে তার বডি। ঠিক আছে, তার মুখটা একটু মাঝখানে করে দিই, এটা হচ্ছে কারুর মুখ। ঠিক আছে, এটা হচ্ছে তার বডি। তো বডিকে আমরা 3টে রিজিয়নে ভাগ করতে পারি, বডিকে আমরা 3টে রিজিয়নে ভাগ করতে পারি। আচ্ছা এখানে একটা কাজ করি, তো বডিকে আমরা 3টে রিজিয়নে এরকম ভাগ করতে পারি। একদম উপরে যে রিজিয়নটা সেটাকে বলা হয় থোরাসিক রিজিয়ন, থোরাসিক রিজিয়ন বা যেটাকে বলা হয়, আমি সাইডে লিখছি এখানে, এটাকে বলা হয় থোরাসিক রিজিয়ন বা বক্ষ দেশীয় অঞ্চল। এরপরের যে রিজিয়নটা সেটাকে বলা হয় অ্যাবডোমিনাল রিজিয়ন বা উদর দেশীয় অঞ্চল, এবং একদম লাস্টে যে পার্টটা আছে এটাকে বলা হয় পেলভিক রিজিয়ন বা এটাকে বলা হয় শ্রোণী অঞ্চল। তাহলে আমাদের যে থোরাসিক রিজিয়নটা রয়েছে, আমাদের যে থোরাসিক রিজিয়নটা রয়েছে, সেই থোরাসিক রিজিয়নে আমরা কি দেখতে পাই, এখানে আমাদের কি থাকে, এখানে আমাদের থাকবে হচ্ছে আমাদের হার্ট থাকবে, আমাদের লাংস থাকবে। ঠিক আছে,
অ্যাবডোমিনাল রিজিয়নে আমাদের ইন্টেস্টাইন এগুলো থাকবে, ঠিক আছে? কি হয়েছে? স্লো চলবো? স্লোই তো চলছি। এবার পেলভিক রিজিয়ন যেটা আছে এটাকে কিন্তু লোয়ার অ্যাবডোমেনও বলা হয়, এটাকে লোয়ার অ্যাবডোমেনও বলা হয়, ঠিক আছে? এইখানটাতেই রয়েছে কিন্তু আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম, ঠিক আছে? ওকে, এবার এই রিপ্রোডাক্টিভ সিস্টেমের বলতে গেলে আমি পুরুষদের রিপ্রোডাক্টিভ সিস্টেমের একটা কথা বলি, ঠিক আছে? এরকম যদি কোনো মানুষ হয় এই বডি শেপে, আচ্ছা কেউ ফেলুদা দেখলে বুঝতে পারবে, কেউ যদি ফেলুদা দেখো বুঝতে পারবে যে একজন লোক তার ছাতিও 26 ইঞ্চি, কোমরও 26 ইঞ্চি, পেটও 26 ইঞ্চি, কোমরও 26 ইঞ্চি। যেরকম কার বডি হয় ভালো তো? এরকম বডি হয় হচ্ছে পিগদের, শুয়োরদের বডি ইচ অ্যান্ড এভরি সেম পার্ট হয়, ঠিক আছে? আচ্ছা, ওকে, তো আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে রিপ্রোডাক্টিভ সিস্টেম যেটা হয়, তো আমি এখানে পুরুষদের ক্ষেত্রে বলছি। পুরুষদের ক্ষেত্রে একটা স্পেসিফিক জিনিস আমরা দেখতে পাই, পুরুষদের ক্ষেত্রে একটা স্পেসিফিক জিনিস দেখতে পাই কি, পুরুষদের ক্ষেত্রে এদের যে লোয়ার অ্যাবডোমিনাল রিজিয়ন আছে, এদের যে লোয়ার অ্যাবডোমেন রিজিয়ন আছে ওখানে থাকে হচ্ছে এদের টেস্টিস। এটা কি? এটা হচ্ছে এদের টেস্টিস, ঠিক আছে? পুরুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কি, যে পুরুষদের ক্ষেত্রে টেস্টিসটা লোয়ার অ্যাবডোমিনাল রিজিয়ন বা পেলভিক রিজিয়নেই থাকে, ঠিক আছে? এবার এটা কখন থাকে, কখন এই জায়গাটায় রয়েছে? যখন ধরো একটি মহিলা প্রেগনেন্ট, ঠিক আছে? ধরো একটা মহিলা প্রেগনেন্ট এবং হ্যাঁ জটায়ুই বলেছিল, ইয়েস মনে আছে? তাহলে তো খুব ভালো কথা। সোনার কেল্লাতে বলেছিল না জটায়ু, যে জিজ্ঞেস করেছিল আচ্ছা আপনি কি প্রখর রুদ্রের মতন? তখন বলেছিল যে আপনার ছাতি কত? বলছে 26। পিঠ কত? 26। তারপরে কোমর কত? 26। বলে আপনি কি শুয়োর? একদম সোনার কেল্লাতেই বলেছিল। টেস্টিস মানে হলো শুক্রাশয়। আচ্ছা চলো বাংলাতেও লিখে দিই যাদের যাদের সমস্যা হচ্ছে, তো আমি ইংলিশেও লিখছি, আমি বাংলাতেও লিখছি, ঠিক আছে? চলো যা বলবে ম্যাম সব ধীরে ধীরে করে দেবে, ঠিক আছে? তো এটা হচ্ছে কি পুরুষদের ক্ষেত্রে, হিউম্যান মেলসের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে তাদের যে টেস্টিসটা সেটা তারা যখন মায়ের পেটের মধ্যে ছিল, অর্থাৎ একটি মহিলা ধরো প্রেগনেন্ট, সেই প্রেগনেন্ট মহিলার জেস্টেশন চলছে মানে প্রেগনেন্সি চলছে, তো 7 মাস পর্যন্ত টিল 7th মান্থ পর্যন্ত পুরুষদের যে শুক্রাশয়টা সেটা অ্যাবডোমেনের মধ্যেই থাকে। কোথায় থাকে? আমি লিখি পুরুষদের ক্ষেত্রে 7th মান্থ অফ জেস্টেশন, ততদিন শুক্রাশয় কোথায় থাকে? উদরে উপস্থিত, ঠিক আছে? প্রসবের 2 মাস আগে, প্রসবের 2 মাস আগে শুক্রাশয় দেহের বাইরে শুক্রাশয় থলিতে উপনীত হয়। দ্যাট মিন্স ঠিক জেস্টেশনের আগে এখানে একটা ক্যানেল থাকে যেটাকে বলা হয় ইঙ্গুইনাল ক্যানেল, ঠিক আছে? এখানে একটা ক্যানেল থাকে যে ক্যানেলটাকে বলা হয় ইঙ্গুইনাল ক্যানেল। এই ক্যানেল দ্বারা কি হয়ে যায়, শুক্রাশয়টা দেহের বাইরে এরম একটা স্যাক থাকে, তার মধ্যে এই যে শুক্রাশয়টা সেটা চলে যায় কোথায়? শুক্রাশয় থলির মধ্যে। কি বললাম ব্যাপারটা বোঝার চেষ্টা করো, কি বললাম? জিনিসটা ইনিশিয়ালি কোথায় থাকছে? এরম রয়েছে, রাইট? এখানেও রয়েছে, এখানেও রয়েছে। জাস্ট জন্মের 2 মাস আগে এই শুক্রাশয়টা এখান থেকে এখানে চলে এলো, এখান থেকে এখানে চলে এলো। কিসের মাধ্যমে এলো? এটা এখানে ছিল, এখানে ছিল, ইঙ্গুইনাল ক্যানেল আছে, ইঙ্গুইনাল ক্যানেল আছে। ইঙ্গুইনাল ক্যানেলের মাধ্যমে কি হবে? এই যে শুক্রাশয়টা, এই ইঙ্গুইনাল ক্যানেলটা দিয়ে এটা চলে আসবে কোথায়? এই যে শুক্রাশয় থলিটা, এইটাকে কি বলা হয়? এটাকে বলা হয় স্ক্রোটাম।
বা শুক্রাশয় থলি। বোঝা গেল আমার পয়েন্টটা? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তাহলে এই যে চলে এলো, কেন এলো? কেন এলো? আমি কি বললাম কথাটা প্রথম থেকে বলি না, এটা আমাদের দেহের যে ভাগ, যে আমাদের থোরাসিক রিজিয়ন, অ্যাবডোমিনাল রিজিয়ন, তারপরে শ্রোণী অঞ্চল। তো জেনারেলি কেউ যদি 7 মাস প্রেগনেন্ট হয়, 7 মাস পর্যন্ত একটি পুরুষের ক্ষেত্রে শুক্রাশয়টা তার উদরেই অবস্থিত থাকে, অ্যাবডোমিনাল ক্যাভিটিতেই থাকে। বাট বিফোর দ্য ডেলিভারি, অর্থাৎ প্রসবের 2 মাস আগে কি হয়, ডাক্তারের নামটা বলে দিচ্ছি, এই টিউবটা দিয়ে কি হয়, শুক্রাশয়টা এই দেহের বাইরে চলে আসে। এটাকে কি বলা হয়? টিউবটার নাম হলো ইনগুইনাল ক্যানেল। ইনগুইনাল, বাংলাতেও তাই বলে, ইনগুইনাল ক্যানেল। ইনগুইনাল ক্যানেল। এই ক্যানেলটার মাধ্যমে এটা নিচে ফট করে চলে এলো। ঠিক আছে? কেন এটা কেন হয়, রিজনটা কি? তো সবাই রিজন জানে আমার মনে হচ্ছে। তার রিজন হলো স্পারমাটোজেনেসিস বা স্পারমাটোজেনেসিস বা শুক্রাণু উৎপাদন দেহের তাপমাত্রার তুলনায় 2 থেকে 2.5 ডিগ্রি সেলসিয়াস কম তাপমাত্রায় হয়। তাহলে দেহের টেম্পারেচার ধরো যদি 25 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে 22 ডিগ্রিতে গিয়ে বা 22.5 ডিগ্রিতে গিয়ে কি হবে না, স্পার্ম প্রোডাকশন হবে। তাহলে দেহের মধ্যে যদি থাকতো তাহলে স্পার্ম প্রোডাকশন হতো না, তাহলে কি হয়ে যেত, ইনফার্টাইল হয়ে যেত, মানে বন্ধ্যাত্ব চলে আসতো। তো সেটা যাতে না হয় তাই জন্য সেটা কি হয়, জন্মের আগে শুক্রাশয় থলিতে চলে যাচ্ছে। এবং চলে যাওয়ার ক্ষেত্রে একটা হরমোন খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে, সেটা হচ্ছে টেস্টোস্টেরন। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। এবার নেক্সট পয়েন্ট হচ্ছে একটা সমস্যা। নেক্সট পয়েন্ট সমস্যা, এবং এইটার থেকে প্রশ্ন আসে। নেক্সট পয়েন্ট হলো সমস্যা, এবং এই সমস্যাটার থেকে আসে প্রশ্ন। তো যে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট সেখানে আমি একটা সানমার্ক করে দেব বছরের শুরু থেকেই। তো তোমাদের মাথায় থাকবে সানমার্ক করা পয়েন্টগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। ম্যাম যেখানে যেখানে সানমার্ক করছে সেগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো সমস্যা কি হতে পারে, যদি এটা না যায়, সাপোজ যে এটা এরকম গেল না, এখানেই আটকে বসে রইল, গেল না, তখন সেই সিচুয়েশনটাকে কি বলে? এটাকে বলা হয় ক্রিপ্টরকিডিজম। কি বলা হয়? ক্রিপ্টরকিডিজম। বাংলায় কি বলবে? বাংলাতেও একই নাম। এবং তোমাদের এইচএসে এই প্রশ্নটা এসেছে, তোমাদের এই প্রশ্নটা তোমাদের 1 মার্কের এক্সামে কিন্তু আসবে। ক্রিপ্টরকিডিজম। ক্রিপ্টরকিডিজম কথাটার মানে হলো যদি শুক্রাশয় থলিতে না উপনীত হয়। কি লিখে দিই বাংলায়? শুক্রাশয় থলিতে উপনীত না হওয়া। ইংলিশ চাই। টেস্টিস do not descend to scrotum, সেটাকে বলা হয় ক্রিপ্টরকিডিজম। এখান থেকে প্রশ্ন আসে। এটার জন্য কি হয়ে যাবে ছেলেরা? ইনফার্টাইল বা বন্ধা। এটার জন্য কি হয়ে যাবে ছেলেরা? ইনফার্টাইল, কারণ স্পার্মই তো তৈরি হবে না। ইনফার্টাইল বা বন্ধা। ঠিক আছে ম্যাম, একবার রিপিট করুন, বুঝতে পারছি না হ্যান্ডরাইটিং গুলো। হ্যান্ডরাইটিং এখনো বোঝা যাচ্ছে না? কপাল, স্পার্ম কাউন্ট তো আসবেই না, স্পার্ম প্রোডাকশনই হবে না, ইয়েস নয়ন, মোনোকর্কিডিজমও হয়। যখন ধরো দুটো টেস্টিস আছে, দুজনকেই যাওয়ার কথা, দুজন না গিয়ে একজন গেল, তখন সেটাকে আমরা মোনোকর্কিডিজমও বলতে পারি। ঠিক আছে, যদি একটা টেস্টিস যায়। একটু বড় করে লিখবো, ঠিক
ঠিক আছে, এখানে তো লিখতে পারলাম না, তো আমি বড় করে অন্য পেজে লিখে দিই, অন্য পেজে লিখে দিই। তাহলে যে স্টেশন এর 7th মান্থ পর্যন্ত টেস্টিস বা শুক্রাশয়, ঠিক আছে, উদর গহ্বরে ব্র্যাকেটে অ্যাবডোমিনাল তে উপস্থিত থাকে। দেখো এবার বুঝতে পারছো লেখাটা, আশা করছি এবার বুঝতে পারছো তো, এবার বুঝতে পারছো? দেখো একটু আমাকে বলো হ্যান্ডরাইটিংটা, চন্দন। নেক্সট পয়েন্ট কি? জন্মের বা বলতে পারি প্রসবের ঠিক 2 মাস আগে শুক্রাশয় ইনগুইনাল ক্যানেল দ্বারা শুক্রাশয় থলিতে বা স্ক্রোটামে উপনীত হয়। ঠিক আছে, এবার এবার সবার ভার ঠিক লাগছে, আর প্রবলেম নেই? উপনীত না হলে একে ক্রিপ্টরকিডিজম বলে, ক্রিপ্টরকিডিজম বলে। এতে কি হয়ে যায়? পুরুষ বন্ধা বা ইনফার্টাইল হয়। ঠিক আছে, যা ওখানে লিখেছিলাম এখানে একবার লিখে দিলাম। রোগটার লক্ষণ নামে স্পার্ম প্রোডাকশনই হবে না, স্পার্ম প্রোডাকশনই হচ্ছে না। তো স্পার্ম যদি প্রোডাকশন না হয় মানে আফটার ম্যারেজ ধরে নাও তার বেবি হচ্ছে না, তো দেখলো কেন না এই প্রবলেম হয়েছে, কারণ টেস্টিসই তাদের স্ক্রোটামে ডিসেন্ড করেনি। এটা জন্মের পরেই অবশ্য দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে একটা মানে অপারেশন আছে, অর্কিওপেক্সি বলে একটা অপারেশন হয়, যেক্ষেত্রে ওই টেস্টিসটাকে অ্যাবডোমিনাল ওখান থেকে কেটে তারপর সেটাকে স্ক্রোটামে ট্রান্সফার করা হয়, অপারেশন আছে, ঠিক আছে, এটা করা যায়। ওকে ওকে, হ্যাঁ বলো উৎসব কি বলছো, না শুভ্র কি বলছো বলো। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে জন্মের ঠিক 2 মাস আগে শুক্রাশয় ইনগুইনাল ক্যানেল দ্বারা শুক্রাশয় থলিতে স্ক্রোটামে উপনীত হয়। মানে যেটা বলছিলাম, যেটা এখানে বললাম, যে এখানে ছিল কতদিন অবধি, 7th মান্থ অবধি, লাস্ট 2 মাস আগে ইনগুইনাল ক্যানেল দিয়ে নিচে চলে এলো, দ্যাটস ইট। ওকে ফাইন, চলো আশা করি বোঝা গেছে, আশা করি বোঝা গেছে। এবার হচ্ছে যখন পিউবার্টি আসে তখন মেয়েদের মধ্যে কি কি চেঞ্জেস আসে আমরা দেখতে পাই, মেয়েদের মধ্যে কি কি চেঞ্জেস আসে আমরা দেখতে পাই। শুভ্র না, ও সরি ডাউট বক্স মনোকার্কির ব্যাপারে কি বললেন ম্যাম একবার বলুন না। বিরাট, মনোকার্কিটিজম মানে হলো যদি বা সেখানে এখানে দুটো টেস্টিস যদি না যায় তখনই সেটা ক্রিপ্টরকিটিজম, যদি একটা টেস্টিস না যায় তখন সেটাকে মনোকার্কিটিজম বলা যায়। ঠিক আছে, ওকে, কি ডাউট আছে তোমাদের দেখি। অন্তঃনিষেক মানে কি? মানে দেহের ভিতরে স্পার্ম এবং ওভামের ফিউশন হচ্ছে, অর্থাৎ গ্যামেটের মিলন দেহের ভিতরে হচ্ছে, তাকে অন্তঃনিষেক বলে। পুরুষ বলতে কি মাতৃগর্ভের বাচ্চার কথা বলা আছে? অবশ্যই। এখানে আমি জেস্টেশন বলতে যে একটি মহিলা ধরো প্রেগনেন্ট, তার ওম্ব বা তার ইউটেরাসে একটি পুরুষ সন্তান রয়েছে, পুরুষ ফিটাস রয়েছে, মেল ফিটাস রয়েছে, তার মধ্যেকার কথা বলা হচ্ছে। ঠিক আছে, ওকে
স্টেরিলিটি ইনফার্টিলিটি কি একই নাকি ওদের? না, স্টেরিলিটি ইনফার্টিলিটি এক না। ইনফার্টিলিটি মানে হচ্ছে যেটা কিছু সময়ের জন্য সে ইনফার্টাইল, তার যদি এই অপারেশনটা করা যায় সে ঠিক হয়ে যেতে পারে। স্টেরাইল মানে সে কোনোদিনই সে রিপ্রোডিউস করতে পারছে না। ঠিক আছে, পড়বো আমরা, রিপ্রোডাক্টিভ হেলথ চ্যাপ্টার আছে সেখানে পড়বো। হ্যাঁ, শুক্রাশয়। আর এমন অনেক প্রাণী আছে যাদের শুক্রাশয় সারা জীবন অ্যাবডোমেনেই থেকে যায়, তাদের যায়ও না। আবার এমন অনেক প্রাণী আছে যাদের শুধুমাত্র ব্রিডিং সিজনে বা প্রজননের সময়তে কিন্তু শুক্রাশয় থলিতে যায়। তো এখানে দুটো পয়েন্টও আমি বলে দিতে পারি, এখানে দুটো পয়েন্ট বলতে পারি যে কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে হয়ে গেল। হ্যাঁ, কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে এখানে একটা আলাদা করে পয়েন্ট বলে দিই, কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে তাদের শুক্রাশয়টা অ্যাবডোমেনের মধ্যেই থাকে। বলো অনিশা, কি বলছো বলো, কি বলছো বলো? যেমন কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে টেস্টিস ডু নট ডিসেন্ড, তার মানে তাদের ক্ষেত্রে উপনীত হয় না, মানে শুক্রাশয় থলিতে যায় না। কাদের ক্ষেত্রে এটা? এলিফ্যান্টের ক্ষেত্রে। কোথায় থাকবে? অ্যাবডোমেনেই থাকবে। ঠিক আছে, কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে টেস্টিস ডিসেন্ড ইন ব্রিডিং সিজন, তার মানে হচ্ছে প্রজনন ঋতুতে উপনীত হয়। এর এক্সাম্পল হলো ব্যাট। ব্যাটের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়। ঠিক আছে, ওকে, চল হলো। নেক্সট আমরা জননের ভিত্তিতে চলে আসি। ঠিক আছে, কি প্রবলেম দেখি। পিসিওএস হলে পিরিয়ডে আগে মেয়েদের কি আছে? ম্যাম স্পার্ম কি করে তৈরি হয় এলিফ্যান্টে? ওদের ক্ষেত্রে এই চেঞ্জেস এর দরকারটা লাগে না, ওদের অ্যাবডোমেনের মধ্যেই থাকে, অ্যাবডোমেনের মধ্যেই তৈরি হয়, ওদের এই টেম্পারেচারের ফ্লাকচুয়েশনটা দরকার। ব্যাট মানে বাঁদুর, ব্যাট মানে বাঁদুর, হে ভগবান। আচ্ছা, পলিতে না গেলে, আচ্ছা তাহলে কি হয়েছে? ওকে, এবার হচ্ছে জননের ভিত্তি। তো জননের ভিত্তি পড়তে গেলে আমাদের কি লাগবে? প্রথম হচ্ছে জননাঙ্গ। প্রথম যে পয়েন্টটা লাগবে সেটা হচ্ছে জননাঙ্গ। এবার জননাঙ্গ কিরম হয়? দু ধরনের হয়। জননাঙ্গ কিরম হবে? না দু ধরনের হবে। একটা হচ্ছে কি না প্রধান যৌনাঙ্গ, আর একটা কি হয়ে যাবে না গৌণ যৌনাঙ্গ। এটা হচ্ছে প্রথম যে জননের ভিত্তি মানে লাগবে এখানে জননাঙ্গ, প্রধান যৌনাঙ্গ আর গৌণ যৌনাঙ্গ, এই দুটো জিনিস প্রথমেই লাগবে, সেটা আমরা জানি। ঠিক আছে, ওকে। তো প্রধান যৌনাঙ্গ বলতে আমরা কি বুঝি? প্রধান যৌনাঙ্গ বলতে আমরা কি বুঝি? প্রধান যৌনাঙ্গ বলতে থাকবে যেটা দুটো কাজ করবে। এক নম্বর কাজ হচ্ছে গ্যামেটের উৎপত্তি, দ্বিতীয় হচ্ছে কি হরমোন ক্ষরণ। তাহলে দুটো কাজ করবে। তাহলে প্রধান যৌনাঙ্গ আমরা তাকেই বলবো যেটা গ্যামেটের উৎপত্তি করবে। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। আমার মা বলে যে ঘুমিয়ে থাকে তার ভাগ্য ঘুমিয়ে থাকে, তো যদি কারো ঘুম পায় ঘুমিয়ে পড়ো, তার ভাগ্য ঘুমিয়ে পড়বে। ঠিক আছে, আচ্ছা কি হয়েছে? পিসিওএস এর কোন স্টেজে মেডিসিন দিয়ে ঠিক করা যায়? কি হচ্ছে? ওয়েট কন্ট্রোলে রাখতে হয়। ম্যাম মেয়েদের ছেলেদের এমব্রায়োনিক স্টেজে কি হয় বোঝাবো, দাঁড়াও। ধীরে ধীরে প্রধান যৌনাঙ্গে গ্যামেটের উৎপত্তি হয়, অর্থাৎ প্রোডাকশন অফ গ্যামেটস অ্যান্ড হরমোন ক্ষরণ হয়। তাহলে প্রধান যৌনাঙ্গকে কিন্তু আমরা একটা মিক্স গ্ল্যান্ড বলতে পারি। কি বলতে পারি? একটা মিক্স গ্ল্যান্ড। মনে আছে ক্লাস 11-এ মিক্স গ্ল্যান্ড বা মিশ্র গ্রন্থি আমরা বলেছিলাম। মিক্স গ্ল্যান্ড বা মিশ্র গ্রন্থি বলেছিলাম, যার মধ্যে অন্তঃক্ষরা বহিঃক্ষরা দুটো প্রপার্টি থাকবে। অন্তঃক্ষরা বহিঃক্ষরা দুটো প্রপার্টি থাকবে। ঠিক আছে,
তাহলে প্রথমে আমরা প্রধান যৌনাঙ্গের ব্যাপারে একটু পড়ে নিই, তারপরে আমরা গৌণ যৌনাঙ্গের ব্যাপারে পড়ছি। তাহলে প্রধান যৌনাঙ্গ মানে দ্যাট ইজ আ মিক্স গ্ল্যান্ড, মিশ্র গ্রন্থি, যেখানে গ্যামেটের উৎপত্তি হয় এবং হরমোন ক্ষরণ হয়। তো গ্যামেটের উৎপত্তি এবং হরমোন ক্ষরণ যখন হচ্ছে, তাহলে পুরুষের ক্ষেত্রে আমি প্রধান যৌনাঙ্গ কাকে বলতে পারি? পুরুষের ক্ষেত্রে প্রধান যৌনাঙ্গ কি? দ্যাট ইজ টেস্টিস বা শুক্রাশয়। কটা থাকবে? 1 পেয়ার। আর ইংলিশে যদি 1 পেয়ার বলা হয়, যদি প্লুরাল হয়, প্লুরাল ফর্ম বা বহু বচনে এটাকে বলা হয় টেস্টিস। ঠিক আছে? তাহলে শুক্রাশয় বা টেস্টিস 1 পেয়ার থাকে, প্লুরালে সেটাকে টেস্টিস বলে। এটা কি হরমোন ক্ষরণ করছে? টেস্টিসের থেকে গ্যামেটের কি উৎপত্তি হচ্ছে? কোন গ্যামেট প্রডিউসড হচ্ছে? গ্যামেট কি? গ্যামেট হবে হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড স্পার্ম। কি হবে? হ্যাপ্লয়েড স্পার্ম। ঠিক আছে? কোনটা? বলছি সব বলছি, চিন্তা করো না। কোনটা? ফিমেলদের কি কি বৈশিষ্ট্য সব বলবো, আগে মেন জায়গাটায় বাদ দিই, সব বলবো। আগে এই পয়েন্টগুলো বলে দিই, তারপর আমি তোমাদের পিউবার্টি চেঞ্জেসও বলে দেবো। যদি কেউ ব্রিজ কোর্স ফলো করে থাকো তাহলে দেখবে আমি এগুলো বলেও ছিলাম। আচ্ছা, তাহলে গ্যামেটের মধ্যে কি হ্যাপ্লয়েড স্পার্ম তৈরি করে, যার মধ্যে কটা ক্রোমোজোম আছে? 23টা ক্রোমোজোম আছে, যার মধ্যে 22টা হবে অটোজোম আর এক্স থাকবে অথবা ওয়াই ক্রোমোজোম থাকবে। ঠিক আছে? ঠিক আছে, বোঝা গেল পয়েন্টটা? তাহলে গ্যামেট হচ্ছে হ্যাপ্লয়েড স্পার্ম। নেক্সট হচ্ছে কি, আমাকে তোমরা উত্তর দাও, পুরুষদের ক্ষেত্রে কোন হরমোন ক্ষরিত হয়? আমাকে বলো, আমাকে একটা কথা বলো। ইয়েস, এগুলোরই শর্ট কোয়েশ্চেন হবে, ওকে? আচ্ছা, আমাকে একটা কথা বলো যে গ্যামেটের হলো হ্যাপ্লয়েড স্পার্ম, কিন্তু মেলদের ক্ষেত্রে আপনি 7টা থেকে, আমি কোথায় বললাম 8টা থেকে ক্লাস স্টার্ট হবে? ভেরি গুড অনুরাধা, কি বললে আনসারটা? টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন, এটা আমরা ক্লাস 11-এ পড়েছি। টেস্টোস্টেরন হলো একটা স্টেরয়েড হরমোন, ঠিক আছে? এটা গেল পুরুষের ক্ষেত্রে। নেক্সট পয়েন্ট, স্ত্রীদের ক্ষেত্রে আমরা কি দেখতে পারি? স্ত্রীদের ক্ষেত্রে আমরা দেখতে পারি প্রধান যৌনাঙ্গ ওভারি বা ডিম্বাশয়। সংখ্যায় কতগুলো থাকে? 1 পেয়ার। সংখ্যায় কতগুলো থাকবে? 1 পেয়ার। ঠিক আছে? গ্যামেটের নাম কি? গ্যামেটের নাম হলো হ্যাপ্লয়েড ওভাম। ঠিক আছে? কি থাকবে এর মধ্যে? 23টা ক্রোমোজোম থাকবে, তার সাথে এক্স ক্রোমোজোম, 23টা ক্রোমোজোম থাকবে, যার মধ্যে 22টা হবে অটোজোম, তার সাথে থাকবে এক্স ক্রোমোজোম। কারণ আমরা জানি মেয়েদের ক্ষেত্রে কি হয়? XX, আর ছেলেদের ক্ষেত্রে কি হয়? XY, তাই তো? মেয়েদের ক্ষেত্রে কি হরমোন ক্ষরিত হবে? এটা ক্লাস 11-এ আমরা পড়েছি। কি হবে? ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। এটা কি? এই দুটোই হলো স্টেরয়েড হরমোন। এই দুটোই কি হয়ে যাবে? স্টেরয়েড হরমোন। বোঝা যাচ্ছে পয়েন্টস গুলো যা বলছি? বলো, তাহলে কি হলো এখানে? তাহলে প্রধান যৌনাঙ্গের কাজ হলো গ্যামেটের উৎপত্তি এবং হরমোন ক্ষরণ। কি হচ্ছে? পুরুষদের ক্ষেত্রে টেস্টিস বা শুক্রাশয় 1 পেয়ার থাকে, অর্থাৎ দুটো থাকে, প্লুরালে সেটাকে টেস্টিস বলে। গ্যামেট কি হচ্ছে? হ্যাপ্লয়েড স্পার্ম। 23টা ক্রোমোজোম আছে, 22টা অটোজোম, একটা এক্স ক্রোমোজোম অথবা ওয়াই ক্রোমোজোম থাকতে পারে। ঠিক আছে? নেক্সট কি বলছে এখানে? হরমোন কি? টেস্টোস্টেরন, স্টেরয়েড হরমোন ক্ষরিত হয়। স্ত্রীদের ক্ষেত্রে ওভারি বা ডিম্বাশয় থাকে 1 পেয়ার। গ্যামেট হচ্ছে হ্যাপ্লয়েড ওভাম, তার মধ্যে 23টা ক্রোমোজোম থাকে, দুটো অটোজোম আর একটা এক্স ক্রোমোজোম, 22টা অটোজোম, একটা এক্স ক্রোমোজোম। হরমোন হচ্ছে ইস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন, দুটোই স্টেরয়েড হরমোনের মধ্যে পড়ছে।
ঠিক আছে, সব বলবো ধীরে ধীরে। হরমোনের ভিত আগে আমি দেখো, তোমরা একদিনেই কিন্তু আজকেই পড়তে শুরু করলাম, আজকে আমরা পার্টিশনে চলে গেলাম হবে না, আমাদের ধরে ধরে পড়তে হবে। তো ইচ অ্যান্ড এভরি স্টেপকে ধরে ধরে এগোতে হবে। তো আমরা ইচ অ্যান্ড এভরি স্টেপকে ধরে ধরে এগোবো। তোমাদের এমসিকিউ কোয়েশ্চেন আসবে, তাই জন্য সব জিনিস কিন্তু বলবো, ঠিক আছে? তোমাদের এমসিকিউ কোয়েশ্চেন আসবে, তাই তোমাদের সেইগুলোকে আমি ইম্পর্টেন্ট জায়গাগুলোকে কিন্তু আমি এখানে সানমার্ক করে দিচ্ছি। আমাকে সানমার্ক করতে বলেছে, আমি সানমার্ক করে দিচ্ছি। যেগুলো ইম্পর্টেন্ট জায়গা সেগুলোকে আমাদের মাথায় রাখতে হবে, নাহলে আমরা বুঝবো না, ঠিক আছে? গুবার্নাকিউলাম, আমি এখন অব্দি মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়িয়েছি যে আমি গুবার্নাকিউলাম বলবো। শান্তনু এখন অব্দি পড়াইনি আমি মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। হাউ কুড আই স্টার্ট উইথ গুবার্নাকিউলাম? গুবার্নাকিউলাম তো যখন আমি পড়াবো তখন, এখন সময় আছে, চিন্তা করো না। ইয়েস ইয়েস, এবার আমি নেক্সট যাই। এবার আমি হরমোনের ভিত্তিতে আগে হলো প্রধান যৌনাঙ্গ, নেক্সট পয়েন্ট আমি কি লিখবো? গৌণ যৌনাঙ্গ। গৌণ যৌনাঙ্গের কাজ কি? গ্যামেটের পরিবহন ফার্স্ট কাজ, দ্বিতীয় গ্যামেটকে পরিপক্কতা প্রদান। ইংলিশে বলতে গেলে ট্রান্সপোর্টস গ্যামেট অ্যান্ড ম্যাচুরেশন অফ গ্যামেট। গ্যামেটের ট্রান্সপোর্টেশনে হেল্প করে এবং কিসে হেল্প করছে লোকেশনে বলে দেব, কোনো চিন্তা করো না, ঠিক আছে? ওকে, আমি পড়াই। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে? গ্যামেটের পরিবহন এবং গ্যামেটকে পরিপক্কতা প্রদান। ইয়েস, হিউম্যানসরা ভিভিপেরাস, এটা আমি ক্লাসে মানে তোমাদের ইয়েতেও পড়িয়েছিলাম, কেন বলে আমাদের যে ব্রিজ কোর্স ছিল সেখানে আমি বলেছিলাম, ঠিক আছে? ক্লিয়ার হচ্ছে তো? ম্যাম অসীম এরকম বলে একটু ছেলে লাইভ আসতে অ্যাটেন্ড করতে পারছে না, কি করে করবো বলো তো এখন আমি? আচ্ছা চলো, নেক্সট হচ্ছে কি, এবার আমরা গৌণ যৌনাঙ্গ পুরুষদের ক্ষেত্রে কি কি থাকে আমাকে বলো। পুরুষদের ক্ষেত্রে কি কি গৌণ যৌনাঙ্গ থাকে তার নামগুলো আমরা লিখব। থাকবে কি? পুরুষদের ক্ষেত্রে থাকবে এপিডিডাইমিস, থাকবে ভাস ডিফারেন্স, থাকবে ইজ্যাকুলেটরি ডাক্ট, থাকবে সেমিনাল ভেসিকল, থাকবে প্রস্টেট গ্ল্যান্ড, থাকবে কাউপার্স অর বালবো ইউরেথ্রাল গ্ল্যান্ড। বলো, বোঝা যাচ্ছে? ওকে, আচ্ছা, ভাসা ইফারেন্সিয়া যেহেতু টেস্টিস থেকে বেরোচ্ছে তাই আমি এখানে নামটা মেনশন করলাম না। কি হয়েছে বলো, কিসে প্রবলেম হচ্ছে? বলো কিসে প্রবলেম হচ্ছে? এত দূর বোঝা গেল যেগুলো যেগুলো বললাম? আচ্ছা, ভাসা ইফারেন্সিয়া, ঠিক আছে, যখন বলেছো লিখেই দিচ্ছি, ভাসা ইফারেন্সিয়া, ঠিক আছে? এটা পুরুষদের ক্ষেত্রে। স্ত্রীদের ক্ষেত্রে কি হবে? এবার স্ত্রীদের ক্ষেত্রে হবে ফ্যালোপিয়ান টিউব, ঠিক আছে, হবে ইউটেরাস, হবে ইউটেরাসেরই একটা পার্ট, সেটা হচ্ছে সার্ভিক্স, হবে ভাজাইনা। এগুলো হচ্ছে সমস্ত স্ত্রীদের ক্ষেত্রে, ঠিক আছে? স্ত্রীদের ক্ষেত্রে, ঠিক আছে? হ্যাঁ, ওখানে এবার ওটা ধরো আমি এক্সটার্নাল জেনিটালিয়ার মধ্যেও লিখতে পারি, ঠিক আছে? অনলি বাংলায় লিখবেন। তো বাংলায় এখানে এপিডিডাইমিসকে এপিডিডাইমিসই বলে, ভাস ডিফারেন্সকে শুক্রনালী বলছে, ইজাকুলেটরি ডাক্টকে নিক্ষেপণ নালী বলে, সেমিনাল ভেসিকলকে শুক্রথলি বলে, প্রস্টেট গ্ল্যান্ডকে প্রস্টেট গ্ল্যান্ডি বলে, কাউপার গ্ল্যান্ডকে কাউপার বর্ণিত গ্ল্যান্ডি বলে, ভাসা ইফারেন্সিয়াকে ভাসা ইফারেন্সিয়াই বলে, ফ্যালোপিয়ান টিউবকে ডিম্বনালী বলে,
ইউটেরাসকে জরায়ু বলে, সার্ভিক্সকে সার্ভিক্সি বলে, ভাজাইনাকে যোনি বলে। ঠিক আছে, চলো বাংলা ইংলিশ দুটোই হয়ে গেল। এনিথিং এলস? এনিথিং এলস? সার্ভিক্স লিখেছি, সার্ভিক্স, সার্ভিক্স। ঠিক আছে ম্যাম, এটা বাংলার ব্যাচ, লেখা কম ইংলিশে লেখা বেশি হচ্ছে, তাই? ইজ ইট? ইজ ইট? দেখো তোমরা বাংলা ইংলিশ দুটোতেই পাবে, বাংলা ইংলিশ দুটোতেই আমার লেখা পাবে। এই যে এখানে দেখো বাংলা, এখানে দেখো বাংলা ইংলিশ, এ দেখো ভর্তি বাংলা, এ দেখো বাংলা, সব জায়গাতে বাংলা ইংলিশ মিলিয়ে পাবে। এবং আমি বলবো যারা নিটের প্রিপারেশন নিচ্ছে তাদের তো অবশ্যই বাংলার থেকে ইংলিশে বেশি ফোকাস করা উচিত। ঠিক আছে, জননের ভিত্তি মানে জনন কিসের ওপর বেস করে হচ্ছে, তো জননাঙ্গের ওপর বেস করে হচ্ছে, নেক্সট হচ্ছে হরমোনের ওপর বেস করে হবে। ঠিক আছে, অ্যাম্পিউলাটা ফ্যালোপিয়ান টিউবের পার্টের মধ্যেই পড়ে। ওকে, গ্যামেট কি ম্যাম? গ্যামেট হলো জনন কোষ। ঠিক আছে, ঠিক আছে, ওটা টিউবের পার্ট বাবা, সবগুলো টিউবের পার্ট। ঠিক আছে, আচ্ছা তোমাদের এখানে স্ত্রীদেহের গৌণ যৌন লক্ষণ, তো পিউবার্টি যখন আছে তখন স্ত্রীদেহের ক্ষেত্রে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। ঠিক আছে, স্ত্রীদেহের ক্ষেত্রে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়, যার মধ্যে প্রথম আমরা কি দেখতে পারি না, স্তন গ্রন্থির বৃদ্ধি, দেহ গঠন কম পেশিবহুল, থার্ড ত্বক নরম ও মসৃণ, চার পেলভিস অঞ্চল স্ফীত। সব কটা পয়েন্ট বোঝাবো, কোনো চিন্তা নেই। ও পিউবিক অঞ্চলে রোমের উৎপত্তি। ঠিক আছে, কণ্ঠস্বর, কণ্ঠস্বর কিরম হবে এদের, ফিমেলদের ক্ষেত্রে কিরম হবে না কোমল। ঠিক আছে, 7 নম্বর পয়েন্ট কি, থাইরয়েড, সব পয়েন্ট বুঝিয়ে দেব, কার্টিলেজ বর্ধিত হয় না। ঠিক আছে, এবার আমি পয়েন্টস গুলো বোঝাবো। ঠিক আছে, দেখো একটা কথা বলি, তোমাদের যেটা দরকার যে তোমরা যখন নিট পরীক্ষা দিতে হবে, স্বাভাবিকভাবে এর পরবর্তীকালে তোমরা বায়ো নিয়ে পড়ো বা না পড়ো, নিট পরীক্ষা দাও বা অন্য যে কোনো লাইনেই যাও না কেন, ইংলিশ নলেজটা দরকার। তো তাই জন্য আমি নিজে বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট হয়ে, আমি নিজে বেঙ্গলি মিডিয়াম থেকেই পড়েছি, আমি আমার স্টুডেন্টরা কিন্তু আমি একটা প্র্যাকটিস রাখতাম, যখনই আমি বাংলা টার্মটা পড়তাম তার সাথে সাথে ইংলিশ টার্মটাও পড়তাম। তো আমি সেই জ্ঞানটাই আমি আমার স্টুডেন্টদের মধ্যে দিতে চাই, যে তারা যেন শুধু বাংলা না পড়ে, বাংলার সাথে ইংলিশটাও যেন তারা পড়ে, সেটা তাদের অনেক সুবিধা হবে। ঠিক আছে, দুটোই তোমাদের কাছে দরকার, আমি দুটোই লিখে দিচ্ছি ম্যাম, বেঙ্গলি দুটোতেই লেখা আছে ম্যাম, তাহলে তোদের প্রবলেমটা কোথায়? আমি চেষ্টা করছি দুটোই যাতে সমানভাবে হয়। তাহলে এখানে স্তন গ্রন্থির বৃদ্ধি, যখনই মেয়েদের মধ্যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স, যেটা পিউবার্টির সময় থেকে দেখা যায়, পিউবার্টি বা বয়ঃসন্ধি কাল যখন আসে তখন থেকে মেয়েদের মধ্যে কিছু চেঞ্জেস দেখা যায়, চেঞ্জেস লাইক স্তন গ্রন্থির বৃদ্ধি, দ্যাট মিনস অর্থাৎ ডেভেলপমেন্ট অফ ব্রেস্ট। কি হবে ইংলিশে এটা? ডেভেলপমেন্ট অফ ব্রেস্ট। দেহ গঠন কম পেশিবহুল, অর্থাৎ মেয়েদের বডি লেস মাস্কিউলার হয়, ছেলেদের বডি অনেক বেশি মাস্কিউলার হয়। ঠিক আছে, আচ্ছা নেক্সট, ত্বক নরম ও মসৃণ হয়, স্কিনের মধ্যে ফ্যাট টিস্যু জমতে থাকে বলে এখানে স্কিনটা অনেক মসৃণও হচ্ছে, নরমও হচ্ছে, একটু ফ্লাফিও হয়।
নেক্সট কি বলছে, পেলভিস অঞ্চল স্ফীত হয়। যেহেতু মেয়েদের লোয়ার বডি পার্টটা একটু স্ফীত বা চওড়া হয়ও বলা যায়, বা চওড়াও বলা যায়, কারণ সেখানে ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টটা এমনই হয় যেটার মধ্যে ইউটেরাস থাকে, যেখানে বেবি বা ফিটাসটাকে তার ডেভেলপমেন্ট বা পরিস্ফুরণ হয়, তাই পেলভিস অঞ্চলটা একটু চওড়া হয়। ঠিক আছে, নেক্সট, বগলে এবং পিউবিক অঞ্চলে রোমের উৎপত্তি হয়। জানো তোমরা যখন পিউবার্টি আসতে শুরু করে তখন পিউবিক অঞ্চল বলতে তোমাদের মাথায় আসতে পারে ম্যাম পিউবিক অঞ্চল মানে কি? পিউবিক অঞ্চল মানে হলো যে যেখানে আমাদের এক্সটার্নাল জেনিটেলিয়া বা বহিস্থ যৌনাঙ্গ রয়েছে, অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে পেনিস এবং তার রিলেটেড যে পার্টগুলো সেখানে বহিস্থ যৌনাঙ্গ, এবং স্ত্রীদের ক্ষেত্রে যোনির বাইরের যে পার্টটা থাকে অর্থাৎ ভালভা আমরা পড়বো, সেখানে রোমের উৎপত্তি হয়। নেক্সট, কণ্ঠস্বর কোমল হয়, অনেক মেয়েদের ক্ষেত্রে একদম সুরিলা মিষ্টি মতন ভয়েস হয়। পেলভিস অঞ্চল স্ফীত হয়, পেলভিস মানে কোমরের যে রিজিয়নটা সেটা চওড়া হয়। ঠিক আছে, পেলভিক রিজিয়নটা চওড়া হয়। ঠিক আছে, আচ্ছা আচ্ছা নেক্সট কি, থাইরয়েড কার্টিলেজ বর্ধিত হয় না। মেয়েদের ক্ষেত্রে এই যে থাইরয়েড, এখানে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড থাকে, থাইরয়েড গ্ল্যান্ডটা কোথায় থাকে? আমাদের যে ল্যারিংস, এখানে কি থাকে না ল্যারিংস বা ষড়যন্ত্র, ল্যারিংস বা ষড়যন্ত্র, ল্যারিংস বা ষড়যন্ত্র, এখানে যে থাইরয়েড গ্ল্যান্ডে যে কার্টিলেজটা হয় সেটা বর্ধিত হয় না, ফলে মেয়েদের ক্ষেত্রে সেটা দেখা যায় না, কিন্তু ছেলেদের ক্ষেত্রে সেটা দেখা যায়, যেটাকে অ্যাডামস অ্যাপেল বলে। থাইরয়েড কার্টিলেজ মানে আমাদের এখানটা কি আছে? ষড়যন্ত্র আছে, ল্যারিংস আছে, তো ল্যারিংসের ঠিক নিচের দিকটাতে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডটা থাকে, তো এখানে থাইরয়েড কার্টিলেজ থাকে। মেয়েদের ক্ষেত্রেও থাকছে, কিন্তু সেটা এরকম বাইরের দিকে বেরিয়ে থাকে না। ছেলেদের ক্ষেত্রে দেখবে এরকম বাইরের দিকে বেরিয়ে থাকে, যাদের বাইরের দিকে বেরিয়ে থাকে সেটাকে অ্যাডামস অ্যাপেল বলা হয়। ঠিক আছে, ঠিক আছে না? আমার ভয়েসটা সাংঘাতিক ভাবে কর্কশ। ছেলেদের ক্ষেত্রে কি দেখতে পাওয়া যায়? ছেলেদের ক্ষেত্রে যে জিনিসটা হয়, দেহ, যেটাকে বলা হয় দেহ সৌষ্ঠব, বেশি বেশি বহুল, মানে মাস্কিউলার বডি হচ্ছে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট কি, ছেলেদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই না, ছেলেদের ক্ষেত্রে মুখে দাড়ি, গোঁফ এর উৎপত্তি হচ্ছে, তাছাড়া বগলে, পিউবিক অঞ্চলে ও বুকে রোমের উৎপত্তি হচ্ছে। থার্ড কি দেখতে পাচ্ছি ছেলেদের ক্ষেত্রে, পেলভিস অঞ্চল মেয়েদের মতন অতটা স্ফীত হয় না বা চওড়া হয় না। কেন? কারণ ছেলেদের তো বেবি ক্যারি করতে হয় না, তাই চওড়া হয় না। ঠিক আছে, নেক্সট কি, এদের কণ্ঠস্বর দেখবে অনেক ছেলেরাই যখন তাদের পিউবার্টিতে চলে যায় তখন কণ্ঠস্বর কি হয়ে যায়? কর্কশ হয়ে যায়, কর্কশ প্রকৃতির হয়ে যায়। কখন হয়ে যায়? পিউবার্টির টাইমে, সারা সময় কিন্তু না। তাহলে অরিজিৎ সিং এত সুন্দর গান গাইতে পারতো না, সোনু নিগম এত সুন্দর গান করতে পারতো না, কিন্তু তাদেরও যখন পিউবার্টি এসেছিল তখনও তাদের ভয়েসটা কি হয়েছিল? একটু কর্কশ হয়ে গেছিল। হিন্দি মে লিখো, এবার উর্দু, হিন্দি, চাইনিজ, জাপানিজ সব ভাষায় লিখবো। ঠিক আছে, তাহলে আমি দুর্গা মা হয়ে যাই। আগে সে 3 ইডিয়টস দেখেছো? 3 ইডিয়টস এ কিরম ছিল যে ভীরু সহস্রবুদ্ধে 2 হাতে লিখতো, আমি দুর্গা মা হয়ে যাই, 10টা আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজে লিখবো। ঠিক আছে, ওকে, বেঙ্গলি ক্লাস স্টার্ট হয়ে গেল। হ্যাঁ, একদম অ্যাডামস অ্যাপেল। ঠিক আছে, ছেলেদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? ছেলেদের ক্ষেত্রে কি যেন বলে, যেটা বলছিলাম, থাইরয়েড কার্টিলেজ, থাইরয়েড কার্টিলেজ কিরম হয়? বর্ধিত হয়। এটাকে আমরা কি বলে থাকি? দেখবে ঋত্বিক রোশনের বেশ সুন্দরভাবে দেখা যায়, অ্যাডামস অ্যাপেল বলে, যেটাকে অ্যাডামস অ্যাপেল। দেখবে ছেলেদের ক্ষেত্রে এরকম বেরিয়ে থাকে, ঋত্বিক রোশনের দারুণ দেখতে পাওয়া যায়। ঠিক আছে, অ্যাডামস অ্যাপেল। ঠিক আছে, ওকে, আর কি পয়েন্টস এখানে লিখেছি? কণ্ঠস্বর হয়ে গেল, হয়ে গেল। আচ্ছা, দেহ গঠন লিখে দিচ্ছি। স্তনগ্রন্থির তো এখানে কি হয়? স্তনগ্রন্থির বৃদ্ধি হয় না, এদের ক্ষেত্রে কিরম থাকে? রুডিমেন্টারি।
বা কার্যকর হয় না। ঠিক আছে, এই গেল ছেলেদের ব্যাপার স্যাপার, কি কি চেঞ্জেস ছেলেদের ক্ষেত্রে আসে এগুলোই বলছিলাম। এবার চলে যাই সেই যে হাইপোথ্যালামাসের কাছে। ঠিক আছে, এবার চলে যাই পেলভিস অঞ্চলটা কি, কোমরের রিজিয়নটা, কোমরের যে রিজিয়নটা পেলভিক রিজিয়ন সেটা চওড়া হয়। আচ্ছা, রোনাল্ডোর অ্যাডাম অ্যাপেল বেস, ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো এটা কি আমরা জানি, এটা হচ্ছে কি আমাদের মনে আছে ক্লাস 11 এর পুচকে পুচকি গুলো আমার, এটা কি, এটা হচ্ছে হাইপোথ্যালামাস। এটা কি, এটা হচ্ছে হাইপোথ্যালামাস। ঠিক আছে, তো হাইপোথ্যালামাস থেকে খরিত হয় কিছু হরমোন। হাইপোথ্যালামাস থেকে খরিত হয় একটা হরমোন যার নাম হলো জিএনআরএইচ। জিএনআরএইচ এর ফুল ফর্ম গোনাডোট্রপিন। গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। এটাকে আর বাংলায় লিখতে বলো না, এটাকে এটাই লিখতে হয়, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, যেটা কার উপরে গিয়ে কাজ করে, অ্যান্টেরিয়ার পিটুইটারি। অ্যান্টেরিয়ার পিটুইটারি তার মানে হলো বাংলায় লিখে দিই অগ্র পিটুইটারি। ঠিক আছে, হাইপোথ্যালামাসকেও বাংলাতে হাইপোথ্যালামাসই বলে। ঠিক আছে, হাইপোথ্যালামাস থেকে খরিত হয়, এখান থেকে খরিত হয় জিএনআরএইচ, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। এটা করতে খরিত হচ্ছে হাইপোথ্যালামাসে কিছু নিউরো সিক্রেটারি কোষ আছে, নিউরো সিক্রেটারি সেলস, বাংলাতেও নিউরো সিক্রেটারি বা নিউরো ক্ষরণকারী কোষই বলে। ঠিক আছে, সেখান থেকে কিছু হরমোন খরিত হয়। খরিত হয় কোথায় চলে যায়, হাইপোফাইশিয়াল পোর্টাল সিস্টেমের কাছে চলে যায়। এটাকে কি বলে, এটাকে বলে হাইপোফাইশিয়াল, হাইপোফাইশিয়াল আর্টারি। আর এই যে নালিকাটা আছে, এই যে ব্লু কালারের যে নালিকাটা, সেটাকে বলা হয় হাইপোফাইশিয়াল পোর্টাল ভেন বা হাইপোফাইশিয়াল পোর্টাল শিরা। এর মধ্যে হরমোন গুলোকে ছেড়ে দেয়। আমরা জানি তো হরমোন কি হয়, হরমোন একটা জায়গা থেকে খরিত হয়, সেটা রক্তের মাধ্যমে অন্য জায়গায় যায়। হরমোন একটা জায়গা থেকে খরিত হচ্ছে, রক্তের মাধ্যমে অন্য জায়গাতে যাচ্ছে। এই রক্তের মাধ্যমে হরমোন গুলো কোথায় চলে গেল, এখানে এটাকেই বলছে কি অ্যান্টেরিয়ার পিটুইটারি। এটাকে কি বলছে, অ্যান্টেরিয়ার পিটুইটারি। অ্যান্টেরিয়ার পিটুইটারি, অ্যান্টেরিয়ার পিটুইটারির মধ্যে কিছু কোষ আছে, কোষগুলোর নাম কি, গোনাডোট্রপিন। গোনাডোট্রপিন কোষ রয়েছে। এই গোনাডোট্রপিন কোষ থেকে দুটো হরমোন খরিত হয়, যেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ডাউট বক্স দেখছি বাবা, দুটো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হরমোন খরিত হয়, যেটাকে বলছে এলএইচ বা লিউটেনাইজিং হরমোন। সব দেখছি বাবা, একটু সময় দাও, একটু সময় দাও। আর একটা হরমোন খরিত হয় যেটাকে বলা হয় এফএসএইচ বা ফলিকল স্টিমিউলেটিং হরমোন। ঠিক আছে, চলো, কি তোমাদের ডাউট ম্যাম হাইপোথ্যালামাস কোথায় থাকে? আচ্ছা, হাইপোথ্যালামাস থাকে আমাদের যে ফোর ব্রেন বা অগ্র মস্তিষ্ক, তার ডায়েনসেফালনে, অগ্র মস্তিষ্কে থাকে। হাইপোথ্যালামাস কোথায় থাকে? অগ্র মস্তিষ্ক। পেলভিক অঞ্চল আমি বলে দিয়েছি। টেস্টিস বাইরে না গেলে জনন কি করে হয়? জনন হওয়ার তো প্রবলেম নেই, টেস্টিসটা বাইরে যায় না মানে টেস্টিসটা অ্যাবডোমেনের মধ্যে থেকে স্ক্রোটামে যায় না, স্ক্রোটামে যায় না, কিন্তু অ্যাবডোমেনের মধ্যে থেকে স্পার্ম প্রোডাকশনটা হয়ে যায়। ওয়ান পেয়ার মানে হলো এক জোড়া। ঠিক আছে, পেলভিস অঞ্চল বলে দিয়েছি। ইউএসসি বুক আর ম্যাথের ক্যালকুলেশন গুলো ক্যালকুলেটর ছাড়া হচ্ছে না, এবার এক্সামে ক্যালকুলেটর অ্যালাউ না। হ্যাঁ সেটা তো বটে। রিল্যাক্সিং হরমোন তো বলছি, রিল্যাক্সিং হরমোন
বা আচ্ছা রিল্যাক্সিন হরমোন হয় না, রিল্যাক্সিন হরমোনটা খরিত হয় মেয়েদের ক্ষেত্রে খরিত হয়। সেটা কখন খরিত হয়? সেটা ওভারি থেকেও হয়, আবার প্লাসেন্টা থেকেও হয়, একদম এন্ড অফ প্রেগনেন্সিতে সব বলে দেবো, চিন্তা নেই। হ্যাঁ, উমেনদের ক্ষেত্রেও টেস্টোস্টেরন থাকে, কিন্তু তার পরিমাণ খুব কম হয়। মেয়েদের ক্ষেত্রেও টেস্টোস্টেরন খরিত হয়, খুব কম পরিমাণে খরিত হয়। কেন না, না হলে মেলদের মধ্যে মানে ফিমেলদের মধ্যে মেল প্রপার্টিজ ডেভেলপ করে যাবে, ঠিক আছে? আচ্ছা, সিজনাল ব্লিডিং এর পরে টেস্টিসটা আবার ফিরে যাবে। ইয়েস, প্লুরালে টেস্টিস বুঝলাম না, সিঙ্গুলার এক বচনে টিইএস টিআইএস বলা হয়, বহু বচনে টিইএস টিইএস বলা হয়, ঠিক আছে? হয়েছে? ওকে, হলো। লিউটিনাইজিং হরমোন আর একটা হচ্ছে এফএসএইচ। লিউটিনাইজিং হরমোন কাজ করে গিয়ে লেডিক কোষের ক্ষেত্রে। আমি এটা পুরুষদের ক্ষেত্রে লিখছি, ঠিক আছে? যা লিখছি এখানে পুরুষদের ক্ষেত্রে লিখছি, ঠিক আছে? তো আমি এখানে লিখে দিই মেল বডির রেসপেক্টে লিখছি আমি, ঠিক আছে? লেডিক কোষ, এবং লেডিক কোষ থেকে খরিত হয় টেস্টোস্টেরন। এই কোয়েশ্চেনটা একটা সানমার্কওয়ালা কোয়েশ্চেন, যে গোনাডোট্রপিন তাহলে হাইপোথ্যালামাস থেকে জিএনআরএইচ খরিত হয়, ঠিক যেরকম রিলে রেস হয় না, রিলে রেসের মতন, ঠিক আছে? রিলে রেসের মতন হাইপোথ্যালামাস কি করে, জিএনআরএইচ কে ক্ষরণ করলো, জিএনআরএইচ রক্ত দিয়ে চলে গেল কোথায়, অ্যান্টেরিয়ার পিটুইটারি কাছে। অ্যান্টেরিয়ার পিটুইটারি কাছে কি হলো, অ্যান্টেরিয়ার পিটুইটারি থেকে গোনাডোট্রপিন যে কোষগুলো আছে, সেই গোনাডোট্রপিন কোষগুলো থেকে দুটো হরমোন বেরোলো, এলএইচ আর এফএসএইচ। এলএইচ হরমোনটা লেডিক কোষকে বললো টেস্টোস্টেরন ক্ষরণ কর, ফলে পুরুষদের ক্ষেত্রে মেল যে ডেভেলপমেন্ট বা গ্যামেট তৈরি হওয়া বা সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার যেগুলো আগে আমরা পড়লাম, সেগুলো কি হবে না, দেখা যাবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট, ফলিকল স্টিমুলেটিং হরমোন কার উপরে গিয়ে কাজ করে? ফলিকল স্টিমুলেটিং হরমোন কাজ করে গিয়ে সার্তলি কোষের উপরে, ঠিক আছে? সার্তলি কোষ থেকে বেরোয় অনেক কিছু। সার্তলি কোষ থেকে বেরোয় অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন, আর বেরোয় ইনহিবিন, ঠিক আছে? কোথা থেকে বেরোচ্ছে? সার্তলি কোষ থেকে বেরোচ্ছে, ওকে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে কি কি হয় আমি বললাম, পুরুষদের ক্ষেত্রে কি কি হয় আমি বললাম। ডাউট বক্স? ম্যাম আমি বলছি যেগুলো শর্ট কোয়েশ্চেন দেবেন তো ম্যাম, আমি বল হ্যাঁ শর্ট কোয়েশ্চেন দেবো তো, প্লাসেন্টা হচ্ছে অমরা, পরে পড়াবো। থ্যাংক ইউ অনিন্দ। না এটা এখন আঁকতে হবে না, আপাতত বুঝতে পারলে যে জিনিসটা আমি বললাম, ঠিক আছে? হ্যাঁ পোল হবে, একদম পোল হবে, ঠিক আছে? এবার সেম জিনিস যদি আমি ফিমেল বডির রেসপেক্টে লিখি, ফিমেল বডিতেও সেম জিনিস হয়, ফিমেল বডি থেকেও এই দুটো হরমোনই খরিত হয়, ফিমেল বডি থেকেও এই দুটো হরমোনই খরিত হয়, লিউটিনাইজিং হরমোন আর এফএসএইচ। লিউটিনাইজিং হরমোন আর এফএসএইচ কি করে? লিউটিনাইজিং হরমোন কি করবে গিয়ে, লিউটিনাইজিং হরমোন কি করবে না, কর্পাস লুটিয়াম থেকে, কর্পাস লুটিয়াম বা যেটাকে বলা হয় পিত গ্রন্থি, কর্পাস লুটিয়াম বা পিত গ্রন্থি, এখান থেকে ক্ষরণ করাবে প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেন, ঠিক আছে? এফএসএইচ কি করবে? ডিম্বথলি বা ফলিকল থেকে ক্ষরণ করাবে ইস্ট্রোজেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে?
ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাই লাস্ট, এর থেকে বেশি আজকে কিছু পড়াবো না। যে ফিমেল বডি থেকে হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস থেকে অগ্রপিটুইটারি, গোনাডোট্রপিন কোষ, লিউটিনাইজিং হরমোন ক্ষরিত হয় যা কর্পাস লুটিয়াম বা পিত গ্রন্থি থেকে প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেন ক্ষরণ করাচ্ছে। এফএসএইচ হরমোন ডিম্বথলি বা ফলিকল থেকে ইস্ট্রোজেন ক্ষরণ করাচ্ছে। এই জিনিসটা মাথায় ঢুকিয়ে নাও। মেল বডিতে এফএসএইচটা আরেকবার বলবেন প্লিজ, একদম। মেল বডিতে যে এফএসএইচটা আছে সেটা সারতলি কোষ থেকে কি করাবে, দুটো জিনিস ক্ষরণ করায়। একটা অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন, সেটা কি কাজ করছে আমরা কাল দেখবো, কার মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আমরা পড়বো। এবং ইনিবিন ক্ষরণ করাচ্ছে, যেটা গিয়ে নেগেটিভ ফিডব্যাক দেয়। কি করে, নেগেটিভ ফিডব্যাক দিয়ে দেয়। ঠিক আছে, এই হলো ব্যাপার, এই হলো ব্যাপার। এবার তোমরা নিশ্চয়ই দেখেছো আমাদের ব্রিজ কোর্স। ব্রিজ কোর্স কারা কারা দেখেছে? তো ব্রিজ কোর্সে যাবে, ব্রিজ কোর্স নাম্বার 1। তো ব্রিজ কোর্স নাম্বার 1-এ এই প্রত্যেকটা স্টেপকে এক্সপ্লেন করা আছে। ব্রিজ কোর্স 1-এ যাবে, প্রত্যেকটা স্টেপকে এক্সপ্লেন করা আছে, এটা দেখবে। এটা তোমাদের হোমওয়ার্কের মধ্যে থাকলো। কালকে আমি এই স্টেপ থেকে প্রশ্ন করব, কালকে এই স্টেপ থেকে প্রশ্ন করব। ব্রিজ কোর্সের এই লাইনগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে, কি GIFIGP, ঠিক আছে, এইটা পুরো হচ্ছে, এটা শর্টকাট, এটা এনসিইআরটি তে রয়েছে। যারা নিট দিতে চায় তাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক, এনসিইআরটি তে রয়েছে, এটা পড়বে, এটা পড়বে। আমি দেখতে চাই কারা কারা এই জিনিসটা পড়েছে, কারা কারা পড়েছে ব্রিজ কোর্স, কারা কারা করেছে একটু বলো। ব্রিজ কোর্সের ক্লাস কারা কারা করেছে একটু বলো। এই জিনিসটা আমি শর্টে কিন্তু বলে দিয়েছি, বলে দিয়েছি। কিছু কোয়েশ্চেন্স আছে আজকে। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম তো স্টার্ট হলো না, আগে আমাকে কয়েকটা জিনিসের উত্তর দাও। কনসেপ্ট বোঝা গেছে কিনা প্রথমে আমাকে উত্তরটা দাও। যারা আমার ক্লাস করে তারা জানে আমি প্রশ্নটা করি, যে কনসেপ্ট বোঝা গেছে কিনা, হ্যাঁ না ডাউট আছে, একদম ক্রিস্টাল ক্লিয়ার। বলো কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা, চলো এটার আনসার দিয়ে দাও, এটার আনসার দিয়ে দাও যে কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা, বলে দাও কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা একটু বলে দাও আমাকে। কাল আমরা একদম শুরু থেকে স্টেপস গুলোকে আমি একবার বলবো, বলে আমরা কি করব, স্টার্ট করব একদম মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে। ঠিক আছে, ওকে। হ্যাঁ তো, হ্যাঁ তো আমি এতে দেবো, এতে দেবো, ক্লিয়ার হয়েছে? তাহলে আমি এতে দিয়ে দেখছি। হ্যাঁ ওকে, তাহলে এতে দিয়ে দেখি প্রথম দিন। ভেরি গুড, 43.44% বলছে ক্লিয়ার আছে, 47.54 বলছে একদম ক্লিয়ার আছে, ডাউটে আছে 7.38%, আর 1.64 বলছে বোঝাই যায়নি। ঠিক আছে, বেশ, তাহলে মোটামুটি কয়েকজনের বোঝা গেছে, বোঝা গেছে। তো আমাকে কয়েকটা উত্তর দাও। পুরুষের প্রজনন তন্ত্র কোথায় অবস্থিত? পেক্টোরাল অঞ্চল, শ্রোণী অঞ্চল, পেটের অঞ্চল, নাকি কটিদেশীয় অঞ্চল? চলো আনসার দাও, যে পুরুষদের ক্ষেত্রে প্রজনন তন্ত্র কোথায় অবস্থিত, বলে দাও কোথায় অবস্থিত। ইয়েস, রাখি ম্যামকে কেন মনে থাকবে না, কেন মনে থাকবে না বল, অবশ্যই মনে আছে, কেন মনে থাকবে না? আমি সবাইকেই মনে রাখি, আমি ভুলে যাই না কাউকে, আমার প্রবলেম হলো এটাই। পুরুষের প্রজনন তন্ত্র কোথায় অবস্থিত, আনসার দিয়ে দাও। চলো এরকম প্রশ্নই আসবে, তোমরা ভেবো না বোর্ডে ভীষণ কঠিন সাংঘাতিক কঠিন কোনো প্রশ্ন আসবে, বেসিক লেভেলে প্রশ্ন আসবে, যে প্রশ্নগুলো এখানে তোমরা পেয়ে যাবে, প্র্যাকটিস হয়ে যাবে। এবং যদি আমাদের পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যায় চ্যাপ্টারে, তাহলে লাস্ট দিন আমাদের ফুল অন কোয়েশ্চেন আনসার হবে, নিটেরও কোয়েশ্চেন আনসার হবে। আমি এইভাবেই করাবো যাতে নিটেও তোমাদের অসুবিধা না হয়, আমি নিটের কোয়েশ্চেন আনসারও করাবো, কারণ নিটের কোয়েশ্চেন আনসার বোর্ডসে আসে, সেটার প্রুফও আমি দেখিয়ে দেবো। নিটের পুরনো কোয়েশ্চেন্স বোর্ডসে আসে, এবং তোমাদের যেহেতু এবার এইভাবেই হবে, তো আনসার কি হয়ে যাচ্ছে, শ্রোণী অঞ্চল 71.94%, ঠিক আনসার দিয়ে দিয়েছে, ভেরি গুড। কবিতা, সুনীত, সৌনিত, সুস্মিতা, মুর্শিদা, শ্রীতমা, বিধি, শঙ্খদীপ, জিনিয়া, সূর্যা, অঙ্কিতা, ভেরি গুড। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন, এটা আমি পড়িয়েছি, যেগুলো পড়িয়েছি সেখান থেকে প্রশ্ন করছি। টেস্টোস্টেরন খরিত হয় ড্যাশ থেকে, টেস্টোস্টেরন খরিত হয় কোথা থেকে? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা বোর্ডসেও এসেছে, ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যদি আমি দেখি যে আমার ক্লাসের বাচ্চারা ভালো করে পড়ছে, তাদের জন্য লাস্ট যে লেকচারটা হবে, লাস্ট লেকচার শুধু কোয়েশ্চেন আনসার হবে,
পুরোপুরি নিটের কোয়েশ্চেন আনসার, বোর্ডসের কোয়েশ্চেন আনসার সব মিলিয়ে কোয়েশ্চেন আনসার করব, কিন্তু তার জন্য ভালো করে থ্রু আউট দ্য এভরি লেকচার ভালো করে পড়তে হবে, ঠিক আছে? এভরি লেকচার ভালো করে পড়তে হবে। টেস্টোস্টেরন খরিত হয় ড্যাশ থেকে, কোথা থেকে খরিত হয় টেস্টোস্টেরন, ভেরি ইম্পর্টেন্ট, পোল আসেনি। দেখো কারুর কারুর ক্ষেত্রে এটা প্রবলেম করে। তো কালকে আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়বো, আমরা 3D স্ট্রাকচার এখানে দেখবো প্রপার, ইচ অ্যান্ড এভরি পার্টের ইম্পর্টেন্ট ফাংশনগুলোকে লিখিয়ে লিখিয়ে পড়াবো, আমি লিখিয়ে লিখিয়ে পড়াবো যাতে তোমরাও সাথে লিখতে থাকো, তোমাদেরও রেডি হতে থাকে, ঠিক আছে? তাহলে কোথা থেকে খরিত হয় না, লিডিগের অন্তর্কোষ থেকে 72.36%। ওকে, ফার্স্ট ডে হিসেবে ভীষণ ভালো, বিরাট, অঙ্কিতা, কৌস্তব, পদ্মনাভ, কবিতা, সারা, সূর্যা, পৌলমী, সুস্মিতা, অঙ্কন, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, নেক্সট দেখো, সার্টোলি কোষ থেকে যে হরমোন খরিত হয়, সার্টোলি কোষ থেকে যে হরমোন খরিত হয় তার নাম কি? আজকে লিখিয়েছি সার্টোলি কোষ থেকে কোন হরমোন খরিত হয়। সার্টোলি কোষ থেকে পরের দিন অনেক পোল করাবো, আগে আমি পড়িয়ে নি বাবা, আগে আমি পড়িয়ে নি তারপর তো পোল করাবো, না পড়ালে পোল কিছু দিক করাবো, তাই না? ক্লাস করাচ্ছেন ইনিবিন, আচ্ছা সরি, সার্টোলি কোষ থেকে যে হরমোন খরিত হয়, সার্টোলি কোষ থেকে দেখো টেস্টোস্টেরন আমরা তো দেখলাম লেডিক সেল থেকে খরিত হচ্ছে, তাহলে টেস্টোস্টেরন হবে না, ঠিক আছে? রিল্যাক্সিনও হবে না, গোনাডোট্রপিন তো হচ্ছে না, কি হবে? আনসার হয়ে যাবে আমাদের ইনহিবিন হয়ে যাবে আনসার। আনসার কোনটা হয়ে যাবে আমাদের? ইনহিবিন। ইয়েস, আজকেই পড়িয়েছি কি ক্ষরণ হচ্ছে, ইনহিবিন খরিত হচ্ছে। এছাড়াও সার্টোলি কোষের প্রচুর কাজ রয়েছে, আমি এক্সট্রা ইনফরমেশনও দেবো, আমি তোমাদের বলে দিচ্ছি যাতে তোমাদের নিটেও সুবিধা হয়, এক্সট্রা ইনফরমেশনও দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। 47.66%। কবিতা, শ্রীতমা, বিরাট, অঙ্কিতা, পৌলমী, সুনান, আনিশ, সাদিয়া, সুস্মিতা, আক্তার, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে একটা এভরি ক্লাসের লাস্টের 2-3 মিনিট আমরা একটা ব্রেন ওয়ার্কআউট সেশন করব। তাহলে আজকে আমরা কি পড়লাম? আজকে দেখলাম হিউম্যানদের ক্ষেত্রে সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে, আগে আমরা জেনারেল আইডিয়া করলাম রিপ্রোডাকশন মানে কি, যেখানে বংশধারা অক্ষুণ্ণ রাখা হচ্ছে, অপত্যের সৃষ্টি হচ্ছে, নিজস্ব সত্তা জনিত অপত্যের সৃষ্টি হচ্ছে। দেন আমরা জানলাম দু ধরনের রিপ্রোডাকশন হয়, অ্যাসেক্সুয়াল অ্যান্ড সেক্সুয়াল। অ্যাসেক্সুয়ালে ইউনিপ্যারেন্টাল হয়, সেক্সুয়ালে বাইপ্যারেন্টাল হয়, ভেরিয়েশন হয়। সেক্সুয়াল রিপ্রোডাকশনের পরেই আমরা জানলাম কি হিউম্যানদের ক্ষেত্রে আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখতে পাই, অন্তর্নিষেক দেখতে পাই। আর একটা পয়েন্টও লিখে দেবো যে হিউম্যানদের ক্ষেত্রে হিউম্যানরা ভিভিপেরাস হয়, হিউম্যানদের ক্ষেত্রে আমরা সেক্সুয়াল ডাইমরফিজমও দেখতে পাবো। অনেক কিছু এখানে দেখতে পাচ্ছ যেগুলো আজকে পড়ানো হয়নি, সেগুলো আমি অ্যাকচুয়ালি কালকে পড়াবো, সেই জন্য লিখেও দিয়েছি। হিউম্যানদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, হিউম্যানরা কি হয় না ভিভিপেরাস হয়, ভিভিপেরাস হয় অর্থাৎ জরায়ুজ হয়, অর্থাৎ জরায়ুজ হয়, রাইট? ঠিক আছে, নেক্সট পয়েন্ট কি, নেক্সট পয়েন্ট কি, ওকে এরপরে কি আছে নেক্সট পয়েন্ট, আর কি এরপরে আমরা দেখলাম যে আমাদের ইন কেস অফ হিউম্যানস সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে, ইন্টারনাল ফার্টিলাইজেশন হচ্ছে, ব্রিডিং সিজনে না সারা বছরই এরা ব্রিডিং করতে পারছে, এরকম অনেক অনেক পয়েন্ট কিন্তু আমরা দেখেছি। নেক্সট তারপরে আমরা কি দেখলাম যে হিউম্যান রিপ্রোডাকশনের ক্ষেত্রে বেসিকটা কি, প্রধান যৌনাঙ্গ আর গৌণ যৌনাঙ্গ। প্রধান যৌনাঙ্গ টেস্টিস, ওভারি, হরমোন ক্ষরণ করছে টেস্টোস্টেরন, আর কি করছে গ্যামেট তৈরি করছে স্পার্ম। ফিমেলদের ক্ষেত্রে ওভাম, হ্যাপ্লয়েড হচ্ছে হরমোন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। দেন দেখলাম রয়েছে আমাদের হাইপোথ্যালামাস, যেখান থেকে জিএনআরএইচ করিত হচ্ছে, যে জিএনআরএইচটা মেয়েদের ছেলেদের ক্ষেত্রে এলএইচ এফএসএইচ ক্ষরণ করাচ্ছে, ছেলেদের ক্ষেত্রে এলএইচ থেকে টেস্টোস্টেরন, এফএসএইচ থেকে ইনহিবিন সার্টোলি কোষ থেকে বেরোচ্ছে। ফিমেলদের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম ডিম্বথলি থেকে বেরোচ্ছে ইস্ট্রোজেন এবং কর্পাস লুটিয়াম বা পিত গ্রন্থি থেকে বেরোচ্ছে প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেন। তাহলে এটা ছিল আজকে আমাদের মেন মেন পয়েন্টগুলো, যেগুলো আমরা ব্রেন ওয়ার্কার সেশনে কি করলাম, রিভিশন করলাম। এবার আমাকে বলো কনসেপ্টটা মাথায় ঢুকেছে কি ঢোকেনি, একটা ভোট করে দাও, একটা ভোট করে দাও। এভরি ক্লাসে লাস্টে আমরা একটা এরকম ব্রেন ওয়ার্কআউট সেশন রাখবো, যেটা তোমাদের ডেলি প্র্যাকটিসের মধ্যে হবে। যে জিনিসটা আমরা আজকে পড়লাম তাকে 2-3 মিনিটে বলে দেওয়া, যে জিনিসটা পড়লাম 2-3 মিনিটে বলে দেওয়া, এই প্র্যাকটিসটা ডেলি রাখবে, ঠিক আছে? এই প্র্যাকটিসটা ডেলি রাখবে, ঠিক আছে? তোমাদের আমি এখানে দেখে নিই, তোমাদের ভোটটা একবার আমি দেখে নিই, তারপরে আমি তোমাদের ডাউটটা দেখে নেব যে ব্রেন খুশি হয়েছে কি হয়নি। এই যে ব্রেন ওয়ার্কআউট সেশন আমরা করলাম, যাতে ব্রেন খুশ হুয়া কি নেই হুয়া একটু বলে দাও। চ্যাপ্টার শেষ হলে আমি মাইন্ড ম্যাপ তোমাদের ক্লাসে করাবো, পুরো লাস্ট সেশনের রিভিশন এবং কোয়েশ্চেন সেটা আমি নিজে হাতে করাবো, মাইন্ড ম্যাপ আমি নিজে হাতে মাইন্ড ম্যাপ করাবো তোমাদের, ঠিক আছে?
কোনো চিন্তা নেই, ম্যাম নিজে হাতে মাইন্ড ম্যাপ করিয়ে দেবেন, চিন্তা করো না, চিন্তা করো না, কোনো চিন্তা নেই। ওকে, সো 98.48% বলছে যে ব্রেন খুশ। ওয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুশি হলাম আমি ওইটা দেখে। তো আজকের সেশন এখানেই শেষ, আশা করি ক্লাস মোটামুটি ঠিকঠাক লেগেছে। ওকে, দেখা হবে আবার কালকে এর পরের টপিক নিয়ে। ডাউট বলে আনসার দিতে পারছি না। স্টেরয়েড হরমোন বলতে কি বুঝি? যে হরমোনটা স্টেরয়েড একটা লিপিড দিয়ে তৈরি হয়েছে, লিপিডের ডেরাইভড লিপিডের একটা টাইপ হচ্ছে স্টেরয়েড, সেই স্টেরয়েড দিয়ে তৈরি হয়েছে। সার্টোলি সেল কি, কাল এগুলোর আনসার সব পেয়ে যাবে, ঠিক আছে? সব পেয়ে যাবে কালকে এগুলোর আনসার, কোনো চিন্তা নেই। কাল আমি আসবো, কাল এসে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম একদম ধরে পড়াবো, কোনো চিন্তা করতে হবে না, ঠিক আছে? যা যা তোমাদের ডাউট, প্রচুর ডাউট রয়েছে, সেগুলো সব কালকে পেয়ে যাবে, ঠিক আছে? ওকে, সো ডান ফর টুডে, রাখছি আজকে, আবার দেখা হবে কালকে। সবাইকে টাটা, বাই বাই, সায়োনারা। আর থ্যাংক ইউ এত অ্যামেজিং একটা সেশনের জন্য, অ্যামেজিংলি তোমরা ক্লাস করেছো। সব কটা স্টুডেন্টকে আমার দারুণ লেগেছে, যারা পুরনো ছিল যারা তো ভালোই, নতুনরাও বেশ এনার্জি নিয়ে ক্লাস করেছো। থ্যাংক ইউ সবাইকে, আশা করি তোমাদেরও ক্লাস ভালো লেগেছে। তো যদি ভালো না লাগে তাহলে বলো কি কি চেঞ্জ করলে ম্যাম ভালো হবে, ম্যাম সেটাও করে দেবে, ঠিক আছে? ম্যামের